আচ্ছা স্যার এক্সাম কি রাতের বেলা হবে? না না 4টার দিকে নিব আর কি। আচ্ছা স্যার। স্যার অনেকে দেখলাম স্যার ফাইনাল ডিফেন্স দিয়ে দিছে, ওইটা স্যার কি স্যার? তোমাদের সিনিয়র ব্যাচটা আজকে থিসিস ডিফেন্স দিছে। স্যার অনলাইনেই? হ্যাঁ অনলাইনে থিসিস ডিফেন্স দিছে। সবাই দেয় নাই, 3টা গ্রুপ দিছে, 9 জন, আর বাকিরা দিবে আরেকদিন আর কি। স্যার ওরাদের স্যার তাহলে শেষ স্যার, বিএসসি কমপ্লিট। রেজাল্ট পাবলিকেশন হবে, শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ক্লাসটা রেকর্ডে দিছি আমি তোমাদের। হচ্ছে আজকে আমরা যেই ওয়াটার, এতদিন আমরা যা যা পড়ছি সেগুলো হচ্ছে ওয়াটার কোয়ালিটি কি, পাম্প কি, তারপর হচ্ছে আমরা আসলে পানিটা কিভাবে সাপ্লাই দেই, এই টাইপের জিনিসপত্র নিয়ে আমরা আলোচনা করছি। কিন্তু পানি সাপ্লাই দিতে হলে আমাদের অবশ্যই এগুলোকে কি করতে হবে, আমাদের এক টাইপের একটা ট্রিটমেন্ট করা লাগবে। তো আজকে আমরা যে ট্রিটমেন্ট নিয়ে পড়বো সেটা হচ্ছে আমাদের সেডিমেন্টেশন প্রসেস। ঠিক আছে, আজকে আমরা যে ট্রিটমেন্ট নিয়ে পড়বো সেটা হচ্ছে আমাদের জাস্ট হচ্ছে সেডিমেন্টেশন প্রসেসটা আমরা কিভাবে আমরা করতে পারি। সো আসলে আমাদের ওয়াটার পিউরিফিকেশন করার অবজেক্টিভটা কি, যদি পরীক্ষা থাকতেও পারে যে ওয়াটার পিউরিফিকেশন করার অবজেক্টিভটা কি। আমরা ওয়াটার পিউরিফিকেশন কি কারণে করি, যাতে আমাদের এটা সেফ টু ড্রিঙ্ক, আমাদের খাওয়ার জন্য সেটা সেফ হয়, সেটা হচ্ছে প্লিজেন্ট টু টেস্ট, যাতে আমাদের টেস্টটা আমাদের প্লিজেন্ট হয়, আর সুইটেবল ফর ডোমেস্টিক ইউজ, যাতে আমরা ডোমেস্টিক ইউজের জন্য সেটা আমাদের সুইটেবল হইতে পারে। আসলে এখন যদি আমি বলি ওয়াটার আসলে কি টাইপের, পিওর ওয়াটার বলতে আসলে কি বুঝায়? পিওর ওয়াটার আছে একটা আছে তোমাদের পোর্টেবল ওয়াটার, আর একটা হচ্ছে প্যালাটেবল ওয়াটার। আমরা যে কথাটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে পোর্টেবল ওয়াটার। এখন ওয়াটার আসলে আমাদের যেহেতু ট্রিটমেন্ট নিয়ে আমরা কাজ করতেছি, আসলে কি টাইপের ইম্পুরিটিস থাকতে পারে। ইম্পুরিটিস তোমাদের মিনারেল অরিজিনের জন্য থাকতে পারে, অর্গানিক অরিজিনের জন্য থাকতে পারে, লিভিং ইম্পিউরিটিস বা রেডিওঅ্যাক্টিভ ইম্পিউরিটিস থাকতে পারে, যেটা তোমাদেরকে আমি আগে বলে নিচ্ছি। এখন হচ্ছে আমাদের হচ্ছে ট্রিটমেন্ট, আমরা ওয়াটার পিউরিফিকেশনের জন্য অনেক টাইপের ট্রিটমেন্ট করে থাকি। এই ট্রিটমেন্ট গুলো আসলে কি কি, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো প্রথম যে ট্রিটমেন্টটা সেটা হচ্ছে আমাদের প্লেন সেডিমেন্টেশন। প্রথম যে ট্রিটমেন্টটা সেটা হচ্ছে আমাদের প্লেন সেডিমেন্টেশন। আমরা নরমালি হচ্ছে প্লেন সেডিমেন্টেশনের ডিসক্রিট পার্টিকেলের জন্য করি, আমি বানানটা এখানে লিখতেছি না, ডিসক্রিট পার্টিকেলের জন্য করি। তারপর আমাদের যে ট্রিটমেন্টটা আছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে তোমাদের ফিল্ট্রেশন। ঠিক আছে, নেক্সট যে আমরা করতেছি সেটাকে আমরা বলি ফিল্ট্রেশন। তাহলে একটু হোল্ড করো তোমরা একটু। আচ্ছা, যেটা বলছি, প্রথমে আমরা যেই সেডিমেন্টেশনটা করি সেটাকে আমরা প্লেন সেডিমেন্টেশন করি, সেটা হচ্ছে আমাদের ডিসক্রিট পার্টিকেলের জন্য করি। এখন তোমরা বলতে পারো যে স্যার আসলে ডিসক্রিট পার্টিকেল বলতে কি বোঝায়, ঠিক না? ডিসক্রিট পার্টিকেল বলতে এমন কিছু পার্টিকেল বোঝায়, যেমন একটা ওয়াটার আছে, ওয়াটার ট্যাঙ্কে পার্টিকেল গুলো যদি থাকে, অনেকগুলো পার্টিকেল থাকে, পার্টিকেল গুলো কোনো সময় একটার গায়ে একটা লেগে থাকবে না, মানে প্রত্যেকটা পার্টিকেল কি থাকবে তোমাদের আলাদা আলাদা ভাবে থাকবে। এই পার্টিকেল গুলোকে আমরা বলি তোমাদের ডিসক্রিট পার্টিকেল। এবং এটা আমরা যেভাবে করি এটা হচ্ছে তোমাদের এসএস, মানে হচ্ছে স্লো স্যান্ড ফিল্টারের মাধ্যমে হচ্ছে আমরা ফিল্ট্রেশন করি আর কি, মানে প্লেন সেডিমেন্টেশনটা আমরা যেভাবে করি। আমার কথা শোনা যাচ্ছে? তোমরা বুঝতেছো কি বলছি? স্যার কথা শোনা যায়। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আমাদের যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে আমাদের ফিল্ট্রেশন ট্রিটমেন্ট আছে। এখন দেখো প্লেন সেডিমেন্টেশনের মধ্যে আরেকটা আবার একটু বলেন না। আচ্ছা ঠিক আছে, প্রথম থেকে নাকি এখান থেকে? এখান থেকে। আচ্ছা, সো ভেরিয়াস মেথড আছে, এখানে আসলে সবগুলো মেথড আসলে লিখাও নাই, তারপর আমি তোমাদের মেথড গুলো বলবো। আসলে এখানে স্লাইড, তো স্লাইডে সব মেথড লেখা নেই, আমি তাও একটু বলে নিই। প্লেন সেডিমেন্টেশনে আমরা যে টাইপের পার্টিকেল গুলো আমরা আসলে ট্রিটমেন্ট করি সেগুলো হচ্ছে ডিসক্রিট পার্টিকেল। ডিসক্রিট পার্টিকেল বলতে কোনগুলোকে বুঝাচ্ছি, যে যখন পানির মধ্যে কিছু পার্টিকেল আছে, দেখবা পার্টিকেল গুলো কিছু পার্টিকেল থাকে কি একটার সাথে একটা লাগানো থাকে, ঠিক আছে, দেখা যায় যে থোকা থোকা থাকে। আর কিছু পার্টিকেল থাকে অনেক দূরে দূরে, যে সকল পার্টিকেল গুলো অনেক দূরে দূরে মানে একটার গায়ে একটা লেগে থাকে না, সেটাকে আমরা বলি ডিসক্রিট পার্টিকেল। এবং সেটা সেডিমেন্টেশনের জন্য আমরা স্লো স্যান্ড ফিল্টার ইউজ করি, সেটাকে বলে এসএস। ঠিক আছে, এটা তো বুঝতে পারছো। প্লেন সেডিমেন্টেশন ছাড়া আরেকটা সেডিমেন্টেশন আছে, যেটাকে আমরা বলি সেডিমেন্টেশন উইথ কোয়াগুলেশন। সেডিমেন্টেশন উইথ কোয়াগুলেশন, এখানে আসলে পয়েন্টটা লেখা নাই। সেডিমেন্টেশন উইথ কোয়াগুলেশন, ওইখানে দেখো, ওইখানে আমরা কোলাইডাল পার্টিকেল গুলো নিয়ে আলোচনা করি। কোলাইডাল পার্টিকেল কোনগুলা? যে পার্টিকেল গুলা একটা নির্দিষ্ট টাইম পর পর মনে থোকায় থোকা হয়ে যাবে, মানে আগে এরকম পার্টিকেল ছিল, কিন্তু দেখা যাবে 10 মিনিট পরে পার্টিকেল গুলো একসাথে জোড়া লেগে যাবে। এগুলোকে আমরা বলি কোলাইডাল পার্টিকেল, মানে একটার সাথে একটা কোলিশন হবে এবং একসাথে সেগুলা
জোড়া লেগে যাবে, সেটাকে বলে কোলয়েডাল পার্টিকেল। তারপর হচ্ছে আমাদের ফিল্ট্রেশনের জন্য আমাদের ফিল্টার টেকনিক আছে, এটার জন্য আমাদের র্যাপিড সেন্ড ফিল্টার আছে বা স্লো সেন্ড ফিল্টার আছে। একটাকে আমরা বলি আরএসএফ। আরএসএফ মানে হচ্ছে তোমাদের র্যাপিড সেন্ড ফিল্টার, আর একটা হচ্ছে এসএসএফ। আরেকটাকে বলে এসএসএফ, এটাকে আমরা বলি স্লো সেন্ড ফিল্টার। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, কোনটাকে আরএসএফ বলে, কোনটাকে এসএসএফ বলে, কোনটার ক্রাইটেরিয়া কি, কোনটা কিভাবে ডিজাইন করা লাগে। সেকেন্ড টেকনিক হচ্ছে আমাদের ডিসইনফেকশন প্রসেস। ডিসইনফেকশন আসলে আমরা কি করি? ডিসইনফেকশনে আমরা যে জিনিসটা করি, এখানে হচ্ছে আসলে আমরা তোমাদের যতগুলা ব্যাকটেরিওলজিক্যাল পার্টিকেল থাকে সেগুলোকে আমরা হচ্ছে মেরে ফেলি। ডিসইনফেকশনের অনেকগুলো প্রসেস আছে, যেমন হচ্ছে ওজোন ট্রিটমেন্ট। আমার কথা শুনলে কি তোমরা লিখতে পারবা নাকি আমি লিখে দিতাম? স্যার লিখে দিলে ভালো হয় এগুলো যা জানার জন্য আর কি। স্যার। এগুলো কি আসবে না পরীক্ষায়? মানে স্যার আসলে যদি আসতে পারে আমাদের যে ভেরিয়াস টাইপ অফ ট্রিটমেন্টের নাম লিখো। জি স্যার ওইটাই জিজ্ঞেস করছি। তখন কি স্যার এইগুলা লিখে দিলে হবে না যেগুলা স্লাইডে আছে? হ্যাঁ, কিন্তু আমি যেটা মুখে বলতেছি এগুলো লিখলে বেশি মার্ক, কারণ আমি তো ক্লাসে পড়াইতেছি। ডিসইনফেকশনের জন্য প্রসেস আছে কি আমাদের, তোমাদের ক্লোরিন ট্রিটমেন্ট আছে যেটাকে আমি সিএল লিখলাম, অথবা আমাদের আছে ওজোন ট্রিটমেন্ট। তাছাড়া আরো অনেক ট্রিটমেন্ট আছে, ওজোন ট্রিটমেন্ট আছে বা O2 ট্রিটমেন্টও বলে আমরা, ঠিক আছে? তো এটা হচ্ছে ডিসইনফেকশনের প্রসেস। তারপর হচ্ছে আমাদের ওয়াটার সফটেনিং প্রসেস। এখন আমরা ওয়াটার সফটেনিং বলতে আসলে কি বুঝাই? আমরা লাস্ট ক্লাসে আমরা ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম আয়ন পড়ছিলাম, যে ম্যাগনেসিয়াম আয়ন এবং ক্যালসিয়াম আয়নের জন্য কি হয়, অ্যালকালিনিটি বাড়ে নাকি হার্ডনেস হয়? ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম আয়নের জন্য স্যার হার্ডনেস। হ্যাঁ, তো সফটেনিং এর মাধ্যমে আমরা হচ্ছে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম আয়ন যা আছে সেগুলো হচ্ছে আমরা লিমিট করি, ঠিক আছে? তারপর হচ্ছে এরেশন। এরেশনের মাধ্যমে আমরা আসলে কি করি? এরেশনের মাধ্যমে আসলে আমরা যেটা করি, তোমাদের আয়রন অথবা ম্যাঙ্গানিজ, Fe or Mn, লিখতে পারতেছি না কেন আজকে, একটু হলো আয়রন অথবা হচ্ছে তোমাদের ম্যাঙ্গানিজ, ঠিক আছে? এরেশনের মাধ্যমে আমরা আয়রন অথবা ম্যাঙ্গানিজের ট্রিটমেন্ট করি। তাছাড়া এরেশন ছাড়াও আমাদের আর্সেনিক, আয়রন, ম্যাঙ্গানিজ রিমুভাল একটা টেকনিক আছে, ঠিক আছে? সফটিংটা কি লিখছেন স্যার? ওয়াটার সফটেনিং এ বলছি ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম আয়নকে আমরা হচ্ছে লিমিট করি, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম আয়নকে আমরা লিমিট করি। তারপর আছে আমাদের ডিস্যালিনাইজেশন। তোমরা অবশ্যই জানো ডিস্যালিনাইজেশন কি জিনিস। তাছাড়া আমাদের আসলে ফ্লুরিডেশন বা ফ্লুরিডেশন ছাড়া আরেকটা জিনিস আছে, সেটাকে আমরা বলি ডিফ্লুরিডেশন, ঠিক আছে? ফ্লুরিডেশন চারের পর 6 চলে গেল। এখানে আসলে মনে হয় আমি লেখার সময় এটা ভুল করে লিখছি আর কি। ফ্লুরিডেশন বা ডিফ্লুরিডেশনও একটা আছে। তারপর আরেকটা জিনিস আছে তোমাদেরকে, যেটাকে বলা হয় তোমাদের হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বন। মাঝে মাঝে টিভিতে দেখবা তোমাদের পানির ইয়ার সময় তোমাদের অ্যাড দেয় এই অ্যাক্টিভেটেড কার্বনের কথা বইলা, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বন প্রসেস, ঠিক আছে? অ্যাক্টিভেটেড কার্বন অ্যাপ্লিকেশন আসলে কি করে, সিএ লিখে দিলাম, অ্যাক্টিভেটেড কার্বন অ্যাপ্লিকেশন। অ্যাক্টিভেটেড কার্বন অ্যাক্টিভেশন আমরা আসলে কি করি? আমরা হচ্ছে তোমাদের পানিতে যদি কোনো প্রকার অর্গানিক ম্যাটার থাকে, সেগুলোকে আসলে আমরা রিমুভ করে দিই, ঠিক আছে? অ্যাক্টিভেটেড কার্বনের মাধ্যমে পানিতে অর্গানিক ম্যাটার থাকলে সেগুলোকে আমরা রিমুভ করে দিই। তাছাড়া আরো কিছু কিছু টেকনিক আমি তোমাদেরকে বলতে পারি, সেখানে রিভার্স অসমোসিস আছে, আয়ন এক্সচেঞ্জ আছে। রিভার্স অসমোসিস, জি স্যার, এটা আমাদের হলে আছে। এটা তোমাদের হলে আছে? জি স্যার। অসমোসিস এটা তো স্যার ভার্সিটির ইয়াগুলাই তো, এটা না স্যার? মানে ভার্সিটির যে ফিল্টার গুলো আছে। আমি আয়ন এক্সচেঞ্জ হতে পারে, কিন্তু রিভার্স অসমোসিস কিনা আমি বলতে পারতেছি না। ওইটা স্যার রিভার্স অসমোসিস মানে স্যার একবার বলছিল। তারপর রিভার্স অসমোসিস আছে, আয়ন এক্সচেঞ্জ আছে। তাছাড়া আরেকটা জিনিস আছে তোমাদের ডিমিনারেলাইজেশন, মানে তোমাদের পানিতে যে টাইপের মিনারেল থাকার কথা সেই মিনারেল গুলো অ্যাড করা অথবা সেগুলোকে লিমিট করা, ডিমিনারেলাইজেশন। তো পরীক্ষায় যদি আসে তোমাদের কি কি টেকনিক আছে, টেকনিক গুলো আসলে কোন কোন কাজে লাগে, জাস্ট লিখে দিবা আর কি, ডিমিনারেলাইজেশন। আমি জাস্ট এখানে লিখে রাখলাম ডিমিনারেলাইজেশন। তো এগুলো হচ্ছে আমাদের আসলে কি কি আমাদের ট্রিটমেন্ট করা লাগে, ভেরিয়াস ট্রিটমেন্ট। আজকে আমরা যে ট্রিটমেন্টটা নিয়ে পড়বো শুধুমাত্র আমাদের প্লেন সেডিমেন্টেশন, এই ট্রিটমেন্টটা নিয়ে আমরা পড়বো। আমাদের সিলেবাসে হয়তো আমরা এখানে যতগুলো ট্রিটমেন্ট আছে সবগুলো ট্রিটমেন্ট সম্বন্ধে আসলে আমাদের পড়া হয়তো বা পসিবল না। যতটুকু আমরা পড়বো এখানে আমরা প্লেন সেডিমেন্টেশন পড়বো, ফিল্ট্রেশন পড়বো, ডিসইনফেকশন পড়বো,
তারপর তোমাদের এখানে আরেকটা আর সফটনিং অথবা আয়রন এবং ম্যাঙ্গানিজ রিমুভাল, এইগুলো নিয়ে আমরা শুধুমাত্র পড়বো আর কি। তারপর হচ্ছে আমাদের প্লেন সেডিমেন্টেশন আসলে কি করা হয়, তোমাদের এখানে এই টপিকগুলো আসলে আমাদের প্লেন সেডিমেন্টেশন কখন আমরা ইউজ করি। সেপারেশন অফ সাসপেন্ডেড পার্টিকেল বাই গ্রেভিটেশন এন্ড সেটেনিং ইজ নোন এজ সেডিমেন্টেশন। তার মানে হচ্ছে কি, তোমাদের সাসপেন্ডেড পার্টিকেল, যে সকল পার্টিকেল গুলো সাসপেন্ড করতে পারে, কিছু আছে ভাসমান আর কিছু আছে কি এক সময় একদম নিচে এসে সেটেল করে যাবে, ওগুলোকে আমরা সাসপেন্ডেড পার্টিকেল বলি। এগুলো গ্রেভিটেশনের কারণে যদি আমাদের সেটেলমেন্ট করে তখন সেটাকে আমরা বলি আমরা সেডিমেন্টেশন। পার্টিকেল গুলো হচ্ছে যে ভেলোসিটিতে তোমাদের নিচের দিকে যায় সেটাকে আমরা বলি সেটেলিং ভেলোসিটি। মনে করো এটা একটা বিকার, ঠিক আছে, এখানে পানি আছে, এখানে একটা পার্টিকেল আছে, ঠিক আছে। পার্টিকেলটা মনে করো যে এখন 10টা বাজে পার্টিকেলটা এখানে আছে, এখন যখন 3টা বাজে পার্টিকেলটা আস্তে আস্তে করে নিচের দিকে এসে এখানে এসে জমা হয়ে যাবে। তখন এটাকে এই 10টা থেকে 3টার মধ্যে যে ভেলোসিটিতে পার্টিকেলটা নিচে আসতেছে সেটাকে আমরা বলি কি, সেটাকে আমরা বলি সেটেলিং ভেলোসিটি। এবং আমাদের সেডিমেন্টেশন কোন সময় আমরা ইউজ করতে পারবো, যদি এই পার্টিকেলটার স্পেসিফিক গ্রেভিটি অবশ্যই 1 থেকে বেশি হয়। কারণ যদি আমরা যদি পানির স্পেসিফিক গ্রেভিটি 1 থেকে বেশি না হয় সেক্ষেত্রে পার্টিকেলটা অলওয়েজ ভাসমান অবস্থায় থাকবে। আচ্ছা, এবং কমনলি ইউজড করা হচ্ছে ওয়েস্টওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য আমরা এটা হচ্ছে আমাদের কমনলি ইউজ করা হয়। এখন খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এই যে সেটেলিং ভেলোসিটি, একটা পার্টিকেল আস্তে আস্তে করে নিচে সেটেল করবে, এই সেটেলিং ভেলোসিটিটা আসলে কিসের উপর ডিপেন্ড করে? এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, লিখে রাখো, রাইট ডাউন দা লিখে রাখো সেটেলিং ভেলোসিটি কিসের উপর ডিপেন্ড করে। রাইট ডাউন দা লেখো রাইট ডাউন দা রিজনস ফর সেটেলিং ভেলোসিটি, এটা লিখে রাখো জাস্ট। এখন দেখো সেটেলিং ভেলোসিটি আসলে কিসের উপর ডিপেন্ড করে? আমাদের হরাইজন্টাল ফ্লো এর উপর ওয়াটারের উপর ডিপেন্ড করে। হরাইজন্টাল ফ্লো এর উপর ওয়াটারের উপর ডিপেন্ড করে আসলে বলতে আসলে কি বোঝাচ্ছি? ধরো এটা একটা রিভার না, ধরো এটা হচ্ছে একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট, ঠিক আছে, পানিটা এই পাশ থেকে এই পাশে ফ্লো হচ্ছে, ঠিক আছে। যদি পানির ফ্লো খুব বেশি হয় তখন পার্টিকেলটা কি হবে, সেটেলিংটা আসলে এইরকম হবে না, পার্টিকেলটাকে ডাইরেক্ট নিচে পড়তে পারবে। এখন যদি মানে এই পানির ফ্লোটা যদি কম হয় তাহলে পার্টিকেলটা পড়তো কিভাবে, আস্তে আস্তে করে একটু ইনক্লাইন ভাবে পড়তো। যদি একদম যদি পানির কোনো ফ্লো নাই থাকে তাহলে পার্টিকেলটা কিভাবে সেটেল করবে, সোজা ভার্টিক্যালি নিচের দিকে সার্ভ করবে। সো এটাই বলছে সেটেলিং ভেলোসিটি ডিপেন্ড করে হরাইজন্টাল ফ্লো এর উপর। হরাইজন্টাল ফ্লো বেশি হলে সেটেলিংটা হবে কি একদম ইনক্লাইন্ড হবে। যদি আমাদের হরাইজন্টাল ফ্লো না থাকে তাহলে সেটেলটা ডাইরেক্ট ভার্টিক্যালি পড়বে। তারপর শেপ এন্ড সাইজ অফ দা ওয়াটার হবে না, এটা ওয়াটার বেসিন হবে। ওয়াটার বেসিন মানে হচ্ছে তোমাদের ওয়াটার বেসিনটা কত, ওয়াটার বেসিন যদি ছোট হয় তাহলে দেখা যাবে কি যে একসময় হতে পারে পার্টিকেলটা সেটেল না করে বেসিন থেকে বাইরে চলে যাবে। যদি ওয়াটার বেসিনটা অনেক বড় হয় তাহলে সেটা কি যতই ইনক্লাইনেশনই থাকুক পার্টিকেলটা কি হবে আমাদের সেটেল করে যাবে। তারপর স্পেসিফিক গ্রেভিটি অফ দ্য ওয়াটার, পানির স্পেসিফিক গ্রেভিটির উপর ডিপেন্ড করে যে পার্টিকেলটাকে সেটেল করবে নাকি পার্টিকেলটা ভেসে থাকবে। ভিসকোসিটি এবং ডেনসিটির উপর ডিপেন্ড করে, পানির ভিসকোসিটি কেমন, পানির ডেনসিটিটা কেমন। আরেকটা জিনিস ডিপেন্ড করে সেটা হচ্ছে আমাদের টেম্পারেচারের উপর, যে পানির আসলে টেম্পারেচারটা কেমন। তো পরীক্ষার জন্য এটা আগের বারও আসছিল, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যে সেটেলিং ভেলোসিটি কিসের উপর ডিপেন্ড করে আর কি। আচ্ছা, এখন একটু বলতেছিলাম যে টাইপ অফ সেটেলিং, আমাদের একটা ছিল কি ডিসক্রিট পার্টিকেল সেটেল, আর একটা হচ্ছে আমাদের ফ্লুকুলেট পার্টিকেল সেটেলিং। যেমন এখানে বলতেছিলাম যে প্লেন সেডিমেন্টেশন কিসের জন্য আমরা করবো, একটু বলছিলাম না কিসের জন্য আমরা করি এটা। হ্যালো একটু বলছি, ভুলে গেছো? আমি বলছি প্লেন সেডিমেন্টেশন, একটা বলছিলাম সেডিমেন্টেশন উইথ কোয়াগুলেশন, দুটা পয়েন্ট বলছিলাম। প্লেন সেডিমেন্টেশনটা করি আমাদের ডিসক্রিট পার্টিকেলের জন্য। ডিসক্রিট পার্টিকেল গুলা কোন জিনিস যদি তোমাদেরকে বলি, দেখো এগুলো হচ্ছে ডিসক্রিট পার্টিকেল। যে পার্টিকেল গুলা কি থাকবে, তাদের সাইজ, শেপ এবং ওয়েট, সাইজ, শেপ এবং ওয়েট টাইমের সাথে চেঞ্জ হবে না, ঠিক আছে। এগুলোকে আমরা কি বলবো, ডিসক্রিট পার্টিকেল। তার মানে হচ্ছে কি আমি সকালবেলা পার্টিকেল গুলো যে টাইপের সাইজে থাকবে, একদম সন্ধ্যার দিকে পার্টিকেল গুলো সাইজ কি থাকবে আমাদের সিমিলার থাকবে। আমার কথা বুঝতে পারছো? ডিসক্রিট পার্টিকেল গুলো কি জিনিস? হ্যালো
জি স্যার। জি স্যার। আর ফ্লোকুলেন্ট পার্টিকেল বলতে আসলে কি বোঝায়? ধরো যে সকালবেলা এখানে একটা জার রেখে দিছো, এখানে কিছু পার্টিকেল আছে এরকম এরকম করে, এখন তারপর 2 ঘন্টা পর দেখবা পার্টিকেল গুলো কি হবে, যে এই পার্টিকেল গুলো কিছু কিছু থোকায় থোকায় থাকবে, ঠিক আছে, এখন থোকায় থোকা হয়ে যাবে। মানে ফ্লোকুলের পার্টিকেল গুলার টাইমের সাথে সাথে সেটা সাইজ, শেপ এবং ওয়েটটাও কি হবে আমার চেঞ্জ হবে। এখন দেখো এই ছবিতে আসলে কি দেখাইছে, এই ছবিতে তোমাদের সেটেলিং ভেলোসিটি দেখাইছে টাইমের সাথে সাথে। দেখা যাচ্ছে যে তোমাদের ডেপথের সাথে, ডেপথ টু টাইমের সাথে তোমাদের ডিসক্রিট পার্টিকেলের সেটেলিংটা অনেকটা হচ্ছে তোমাদের একদম তোমার হচ্ছে ইনক্লাইন্ড, মানে কোনো প্রকার লিনিয়ার আর কি, মানে টাইমের সাথে সাথে এটা একদম ইনক্লাইন্ড। কিন্তু ফ্লোকুলেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, যে প্রথম দিকে দেখো, সবাই একটু মনোযোগ দাও। ধরো এখানে আমি 3টা জার রাখতেছি, ঠিক আছে, এখানে 3টা জার রাখলাম, এখানে কিছু পার্টিকেল আছে। এই পার্টিকেল গুলো হচ্ছে যখন টাইম হচ্ছে এই পিরিয়ডে আছে, ঠিক আছে, একটু পরে কি হবে বলতো, এই পার্টিকেল গুলো একটু একটু করে ছোট ছোট থোকা থোকা হবে। এখানে কয়টা থোকা আঁকছি আমি, এখানে কয়টা আঁকছি? 5টা। 5টা। এন্ড এই 5টা, মনে করো 5টা কখন আঁকছি, যখন আমার টাইম হচ্ছে এখানে, দেখো তখনও কিন্তু ডেপথ কিন্তু খুব একটা কমে নাই, ঠিক আছে। কিন্তু আরো যখন টাইম যাবে দেখা যাবে 5টা আস্তে আস্তে কি হবে, বড় বড় 2টাতে পরিণত হবে। এই 5টা থেকে 2টার ভার অনেক বেশি না? জি স্যার। তার মানে পরবর্তীতে যে সেটেলিংটা হবে সেটা খুব রেপিডলি সেটেলিং হবে, মানে যত টাইম যাবে ডিসক্রিট পার্টিকেলের ওয়েট কিভাবে ডিপেন্ড হয়? কি, সাইজ শেপ ঠিক আছে কিন্তু ওয়েটটা তো সেমই থাকবে না। না না না, যেটা বলতেছে সাইজ হুম, এন্ড শেপ সেটাই। কি হইতেছে, এই মানে প্রথমে দেখো, Change. প্রথমে 1টা 2টা করে ছিল, যখন একসাথে 4টা 5টা মিলে একটা বড় হবে তখন এটা সাইজ, শেপ এবং ওয়েট এটা চেঞ্জ হবে না? জি জি স্যার। স্যার অবশ্যই। মানে একটা সিঙ্গেল থেকে এটা একসাথে বড় হয়ে গেছে আর কি, সবগুলো একসাথে জোড়া লেগে, এই জন্য বলছে ওয়েটটা চেঞ্জ হবে। এখন এটা তো বুঝতে পারছো যে প্রথমে ফ্লোকুলেন্ট পার্টিকেল যখন আস্তে আস্তে বড় হতে থাকে তখন সেটা সেটেলিংটা আরো টাইমের সাথে সাথে খুব তাড়াতাড়ি হতে থাকে। এখন বুঝতে পারছো এখানে কোনটা কি জিনিস? আজকে আমরা যে জিনিসটা নিয়ে শুধু পড়বো সেটা হচ্ছে প্লেন সেডিমেন্টেশন, যেটা হচ্ছে ডিসক্রিট পার্টিকেলের জন্য করি, আর ফ্লোকুলেটিকের জন্য আমরা করি হচ্ছে সেডিমেন্টেশন উইথ কোয়াগুলেশন। কোয়াগুলেশনের জন্য আমরা কি করি, কিছু, এখন ধরো একটা পার্টিকেল এখানে আছে, পার্টিকেল গুলো কি ইচ্ছা মতো গুলো জোড়া লেগে যাবে না, এই জন্য আমাদের কোয়াগুলেন্ট মিক্স করা লাগে, সেটাকে বলে অ্যালাম। এটা আমরা পরবর্তীতে দেখবো অ্যালাম কি জিনিস, অ্যালামের জন্য মেথড আছে। মানে অ্যালাম মিক্স করার পর আস্তে আস্তে পার্টিকেল গুলো জোড়া লাগা শুরু করে আর কি, আয়ন এক্সচেঞ্জ হয়। এটা দরকার নাই, এখানে ভেলোসিটি নিয়ে বলছে। এখানে হচ্ছে শুধু একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা আজকে এখানের উপর একটা, আমরা হচ্ছে সেটেলিং ভেলোসিটির উপর একটা ম্যাথ করব। তার আগে তোমরা তো, আমি মনে হয় তোমরা আমাদের সাথে ইয়েতে গেছিলে না, ওই যে কোকা-কোলাতে। হ্যাঁ, ওইখানে জি এরকম স্যার। ট্যাঙ্ক দেখছো? জি স্যার। এই ট্যাঙ্কের আসলে কাজটা কি ছিল? পানি পরিষ্কার করে পানি রাখা। ধরে রাখছে না, স্যার। পানি ধরে রাখে, অনেকক্ষণ ধরে পানিটা ধরে রাখে, ধরে জি রাখার স্যার। পরে কতক্ষণ পরে পানিটা ছেড়ে দেয়, ঠিক আছে, বা এখান থেকে পানি আসলে বের হইতে থাকে। তো পানি ধরে রাখলে কি হয়, পানি সেডিমেন্টেশন, পরিষ্কার করে না? পানি পরিষ্কার করে, কিন্তু এটা হচ্ছে পরিষ্কারের একটা মাত্র ধাপ, সেটা হচ্ছে সেডিমেন্টেশন। তোমরা দেখো না যে ওদের ওদের তো 2 তলার মতো বিল্ডিংটা ছিল, উপরে জি পানিটা সেডিমেন্টেশন হইতো, নিচে এসে আবার কি হতো, সেটা ফিল্ট্রেশন জমায়েত। হইতো। দেখছো না? স্যার এটা দেখি নাই মনে হয়। এটা জি স্যার, দেখছো? দেখছি। এটা কেন তোমাদের সবাই জি স্যার, লাস্ট দেখছি টাইমে স্যার। ছিল না। এটা এটা ছিল, এটা হতো, এটা ছিল না, সেডিমেন্টেশন ট্যাঙ্কটা ছিল না, ওদের যেটা ছিল এটা ছিল ওই যে, মানে তোমাদের হচ্ছে অনেকটা এরেশন টাইপের, মানে বাবল বের হয় বা বাতাস নিচে থেকে বাতাস দিতে থাকে, তখন পানিগুলো কি হয় ঘুরতে ঘুরতে উপরের দিকে ওঠে, তখন সে আস্তে আস্তে করে পার্টিগুলো একসাথে একটা মিশে যায়, ঠিক আছে। জি তারপর স্যার। তোমাদের ফিশ পন্ড দেখছো না, ওদের কিন্তু একটা ফিশ পন্ডও ছিল, জি স্যার। জি স্যার, বুঝতে দেখছি পারছো? স্যার। ওদের একটা ওই যে একটা ব্রিজের মতো ছিল, হাইট হাইটা গেছিলা, দুই পাশে দেখছো কি দুইটা ফিশ পন্ডের মতো, এগুলোকে বলে জি স্যার। ফিশ পন্ড। আচ্ছা যেটা হোক, আমরা এটা পরে আসতেছি, এখন আমরা আগে এখানে আসি। এখানে এসে দেখো, এখানে এখানে যে জিনিসটা আছে এটা হচ্ছে তোমাদের একটা সেডিমেন্টেশন ট্যাঙ্ক আছে, এই পুরোটাকে আমরা বলি সেডিমেন্টেশন ট্যাঙ্ক, ঠিক আছে। এটাকে আমরা বলি হচ্ছে তোমাদের ইনলেট জোন। ইনলেট জোন মানে হচ্ছে কি, এখান থেকে পানিটা এন্টার করবে, এবং এটাকে আমরা বলি আউটলেট জোন, মানে যেখান থেকে হচ্ছে আমাদের পানিটা হচ্ছে আমাদের বের হয়ে যাবে, ঠিক আছে। ধরো এখানে তোমাদের পড়ানোর সময় কি একটা জিনিস, না এগুলো পরে আসছি, একটা হচ্ছে ইনলেট জোন আর একটা হচ্ছে তোমাদের হচ্ছে যেটা বলতেছি সেটা হচ্ছে আমাদের আউটলেট জোন, হ্যাঁ। এবং এইটাকে আমরা বলি সেটেলিং জোন।
এই যে এই পার্টটাকে আমরা বলি হচ্ছে সেটেলিং জোন, ঠিক আছে। এখন আর নিচে এটাকে আমরা বলি স্লাজ জোন। মানে স্লাজ জোন মানে হচ্ছে কি, এখানে হচ্ছে তোমাদের পানিতে যত ময়লা আছে যেগুলো হচ্ছে ভাসমান কিন্তু সেটেল করতে পারবে, সেগুলো এখানে এসে আমাদের আস্তে আস্তে করে এখানে জমা হয় এবং পরবর্তীতে আউটলেট জোন দিয়ে পানিটা বের হয়ে অন্য আরেকটা ট্যাঙ্কে যায় তোমাদের ট্রিটমেন্টের জন্য। এখন সবাই দেখো পানিটা যখন এই পাশ থেকে আসে, পানি যখন এই দিক দিয়ে আসবে, তখন একটা পার্টিকেল যদি এখানে থাকে, এখানে একটা পার্টিকেল রাখছো, এই পার্টিকেলের উপর কয়টা ভেলোসিটি কাজ করবে? পার্টিকেলের গ্রেভিটির জন্য সেটা কি করতে চাইবে? নিচের দিকে আসতে চাইবে না? জি স্যার। এবং সেটার পানির হরাইজন্টাল ফ্লো এর জন্য পার্টিকেলটা আবার কি করতে যাবে? সামনের দিকে মুভ করতে যাবে না? আমার কথা কি বুঝতেছো কি বলতেছি? জি স্যার। আচ্ছা, জি স্যার। আমি যেটা বলতেছি, যখন একটা ট্যাঙ্কে যখন পানির ফ্লো হইতে থাকে, একটা ট্যাঙ্ক আছে, এখান থেকে হচ্ছে ইনলেট, এখান থেকে হচ্ছে আমাদের আউটলেট। আমি যেটা বলছি, এখান থেকে যখন পানির ফ্লোটা হইতে থাকবে, তখন একটা পার্টিকেল যদি এখানে থাকে, পার্টিকেলটা কি করে? পার্টিকেলের উপর একটা হরাইজন্টাল ভেলোসিটি কাজ করবে এবং পার্টিকেলের ওজনের কারণে, মাসের কারণে সেটা একটা ডাউনসাইড গ্রেভিটেশনাল পুলও কাজ করবে। তো আলটিমেটলি সেটার যে তোমাদের রেজাল্টেন্ট ভেলোসিটিটা কোন দিকে কাজ করবে? মাঝখান দিয়ে। মাঝখান দিয়ে কাজ করবে, ঠিক আছে? সেটা তো বুঝতে পারছো। তার মধ্যে এই নিচের যে ফ্লোটা থাকে, এই নিচের দিকে ফ্লোটাকে আমরা ভিএস বলি, সেটাকে আমরা বলি সেটেলিং ভেলোসিটি। সেটাকে আমরা কি বলি? সেটেলিং ভেলোসিটি। এবং পার্টিকেল যে এই বরাবর যায় সেটাকে আমরা বলি হরাইজন্টাল ভেলোসিটি। এটা বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো কোনটা কি জিনিস? জি স্যার। মানে আসলে কি আমার কথা বুঝতে পারছো নাকি আমি আরেকবার বলবো? স্যার আরেকবার বলেন স্যার। আচ্ছা, দেখো আমি যে জিনিসটা বলতেছি তোমাদের, একটা পার্টিকেল যখন এখান থেকে এদিকে, পার্টিকেল যদি এখানে থাকে, সেটা যখন পানির এই পাশ থেকে এইদিকে ফ্লো করতেছে, তখন পার্টিকেলটার উপর কি করবে? একটা হরাইজন্টাল ভেলোসিটি থাকবে না পার্টিকেলটার? জাস্ট এই পার্টিকেলটার। কিসের জন্য? কারণ পানিটা তো এই পাশে ফ্লো করতেছে। সাথে সাথে কি হবে? এটার একদম কি থাকবে? এটা নিজস্ব ওজনের কারণে পার্টিকেলটা নিচের দিকে সেটেল করতে যাবে না? তো আলটিমেটলি পার্টিকেলটা কি, প্রথম যদি টাইম t ইকুয়াল 1 সেকেন্ডে পার্টিকেলটা এখানে থাকবে, t ইকুয়াল ধরো হচ্ছে তোমাদের 10 মিনিটে পার্টিকেলটা কোথায় আসবে? এখান থেকে আস্তে আস্তে পার্টিকেলটা এখানে আসবে। এবং যখন t ইকুয়াল তোমাদের 1 আওয়ার, তখন পার্টিকেলটা দেখা যাবে তোমাদের এখানে আসবে। এবং t ইকুয়াল 2 আওয়ারের ক্ষেত্রে পার্টিকেলটা কি আসবে? নিচে চলে আসবে, ঠিক আছে? মানে আস্তে আস্তে সেটা সেটেল হয়ে গেল। আমরা জিনিসটা বুঝতে পারলাম, ঠিক আছে? এর মধ্যে নিচের যে ডাউন সাইডের এই ভেলোসিটিটাকে আমরা বলি সেটেলিং ভেলোসিটি, এবং এটাকে আমরা ভিএস টাকে যেটা সামনে দিয়ে যাচ্ছে সেটাকে আমরা বলি হরাইজন্টাল ভেলোসিটি। এখন দেখো, আমি যখন এই পার্টিকেলটাকে এখান থেকে এখান পর্যন্ত আনতেছি, তার সাথে সাথে পার্টিকেলের আশেপাশে যে পানিটা আছে সেটাও মুভ করবে না? আলটিমেটলি কি হইতেছে? পার্টিকেলটা এখান থেকে এখানে কে আনতেছে? সেটার সাথে যে ওয়াটারটা আছে সেটা মুভ করতেছে না? এখন দেখো, এখানে আমি কি লিখছিলাম? t ইকুয়াল 0 সেকেন্ড লিখছিলাম, এখানে t ইকুয়াল 2 আওয়ার লিখছিলাম, ঠিক আছে? তার মানে একটা পার্টিকেল এখান থেকে এখানে আসতে, মানে সেটেল করার জন্য আমার কতক্ষণ টাইম লাগছে? 2 ঘন্টা। 2 ঘন্টা টাইম লাগছে, ঠিক আছে? এই 2 ঘন্টা টাইমের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, ইনলেট জোন দিয়ে যে পানিটা ঢুকছে সেটা আলটিমেটলি কি হচ্ছে? আউটলেট দিয়ে বের হয়ে গেছে না? কথা জি বুঝতে স্যার। পারছো? জি স্যার। মানে ধরো যে একটা ইনলেট জোনে একটা পার্টিকেল ছিল, এই পার্টিকেলটা 2 ঘন্টা পরে পানিটা তো বের হয়ে গেছে, আর পার্টিকেলটা একদম আমাদের কোথায় আছে? এখানে নিচে সেটেল হয়ে গেছে। নিচে সেটেল হয়ে গেছে। এই 2 আওয়ারটাকে, কারো মনে হয় একটু মাইক্রোফোন অন করা আছে বা পাশে কথা বলতেছে, প্লিজ একটু বলো যে কথা না বলতে। এই 2 আওয়ারটাকে আমরা বলি ডিটেনশন পিরিয়ড। এই যে এখানে যেটা বলা আছে ডিটেনশন পিরিয়ড। ডিটেনশন পিরিয়ড অফ এ সেটেলিং বেসিন ইজ এ থিওরিটিক্যাল টাইম ওয়াটার ইজ ডিটেইনড ইন ইট। মানে হচ্ছে দেখো, ইনলেট জোনে যদি আমি বলি এতটুকু ওয়াটার t ইকুয়াল 0 সেকেন্ডে যদি ঢুকে, তাহলে 2 ঘন্টা পরে কি এই পুরোটা ওয়াটার কি হয়ে গেছে? একদম এখান থেকে আউটলেট জোনে এসে পড়ছে। কতক্ষণে আসছে সেটা? কতক্ষণে আসছে? 2 ঘন্টায়। সেটাকে বলে আমাদের ডিটেনশন পিরিয়ড। মানে একটা পার্টিকেল সেটেল করার জন্য পুরো একটা পানিকে সেটেলিং ভেলোসিটি থেকে বের হইতে যত সময় লাগে সেটাকে আমরা কি বলি? ডিটেনশন পিরিয়ড। ডিটেনশন। আচ্ছা, কিন্তু এখানে একটা ব্যাপার আছে।
এটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল টাইম, এটাকে আমরা বলি কি আমাদের থিওরিটিক্যাল টাইম। থিওরিটিক্যাল টাইম। কিন্তু আসলে দেখো মানে পানি যদি এখান দিয়ে এই বেসিন দিয়ে এখানে প্রবেশ করে, পানি যদি এখান দিয়ে এখানে বেসিনে প্রবেশ করে, পার্টিকেলটা না হয় এখান থেকে এখানে আসলো, এখান থেকে এখানে আসলো, এখান থেকে এখানে এসে এখানে সেটেল করে গেল, তো পানিটা প্রবেশ করার সময় কি পার্টিকেলের সাথে থাকবে না? পানিটা কি করবে, একদম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে যাবে না? ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে যাবে না মানে কি, যেটা আমার কথা বুঝতে পারতেছো আমি কি বলতেছি? আমি মুছেও আবার বলতেছি, ডিটেনশন পিরিয়ড তো বুঝছো, মানে থিওরিটিক্যাল টাইম লাগবে যে টাইমে হচ্ছে পানিটা এখান থেকে এখানে চলে যাবে এবং পার্টিকেলটা নিচে সেটেল করবে। এখন একটা জিনিস দেখো, যদি পানি এখান দিয়ে ফ্লো করে, এই দিক দিয়ে ওয়াটারটা ফ্লো করে, তাহলে অবশ্যই কি হবে দেখো, উপরের ওয়াটারটা আস্তে আগে আগে বের হয়ে যাবে না? নিচের ওয়াটারটা কি হবে, দেরিতে বের হবে না? হ্যালো হ্যালো, বুঝলাম না স্যার, উপরের পানি কেমনে তাড়াতাড়ি বেরিয়ে আর নিচে কেন পড়ে? এই দিক দিয়ে ফ্লো বেশি থাকলে ওয়াটার, দেখো নদীর দিকে নদীতে যখন পানির স্রোত থাকে, উপরে স্রোত বেশি থাকে নাকি নিচে বেশি স্রোত থাকে? স্যার উপরে। উপরে থাকে না নিচে থাকে? উপরে স্যার, স্রোত উপরে বেশি থাকে। বাকিরা বলো কি? স্যার উপরেই তো বাতাস থাকে, সেই জন্যই তো ফ্লোটা হয় স্যার, নিচে কেমনে থাকবো ফ্লো স্যার? আচ্ছা সেটা তাহলে এটা বুঝলে এটা বুঝতে পারতেছো না যে দেখো একটা বেসিনে যখন এখান দিয়ে পানি আসবে, মনে এদিক দিয়ে পানির ফ্লোটা আসতেছে, তো এটাকে প্রথমে আমরা ধরে নিছি কি, যে মনে করো যে এতটুক পানি এখানে ঢুকছে, প্রথমে এতটুক ধরে নাও, এতটুক পানি এখানে ঢুকছে, এখানে পার্টিকেলটা ছিল, ঠিক আছে, t ইকুয়াল 0 সেকেন্ডে, t ইকুয়াল 10 সেকেন্ডে এই পুরোটা পানি এখানে আসছে, তখন পার্টিকেলটা কোথায় আছে, এতটুক নিচে আছে। তারপর t ইকুয়াল যখন 2 আওয়ার আছে, তখন পার্টিকেলটা আলটিমেটলি নিচে আসছে, ঠিক আছে, মানে দেখো পানিটা 2 ঘন্টায় এইটুকু পুরোটা পানি এখান থেকে এখানে আসছে, এটাকে আমরা কি বলছি, ডিটেনশন পিরিয়ড। এতটুকু তো বুঝতে পারছো? আচ্ছা, কিন্তু আমাকে এটা বলো, পার্টিকেলটা না হয় সেটেল করছে এইভাবে, কিন্তু পার্টিকেলের সাথে যে পানিটা থাকবে, পানিটাকে অলওয়েজ এভাবে থাকবে নাকি পানিটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে যাবে পুরো ট্যাঙ্কে? স্যার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হবে স্যার। তো এই জন্য আগেরটা ছিল থিওরিটিক্যাল টাইম, যেটা হচ্ছে আমাদের ডিজাইন করতে লাগে, কিন্তু অ্যাকচুয়ালি আসলে পানিটা এখান থেকে এখানে পাস করতে কত টাইম লাগবে, মানে পানিটা এখানে যেটা ছিল এটা এখানে আসতে কত টাইম লাগবে, সেটাকে আমরা বলি ফ্লো থ্রো পিরিয়ড। মানে যে টাইমে এখান থেকে পানিটা এখানে আসা পড়ে সেটাকে আমরা বলি ফ্লো থ্রো পিরিয়ড। মানে হচ্ছে কি, পার্টিকেলটা আসলে এতটুকু পানির সাথে থাকবে না, ফ্লো হচ্ছে এখানকার পানিটা, পার্টিকেলটা এখানে পড়ার আগেই এখান দিয়ে পাস করে চলে যাবে, সেটাকে আমরা কি বলি, ফ্লো থ্রো পিরিয়ড। এই বুঝতে পারছো? জি স্যার। স্যার থিওরিটিক্যাল টাইমের সাথে ফ্লো পিরিয়ডের ডিফারেন্সটা কি? থিওরিটিক্যাল টাইমের সাথে হচ্ছে ফ্লো থ্রু পিরিয়ডের যে ডিফারেন্সটা, আমরা ফ্লো থ্রু পিরিয়ড হচ্ছে আসলে আমরা বলতে পারি, কিন্তু সেটা আমাদের ডিজাইনে আমরা আসলে সেটা ইউজ করতে পারি না, ঠিক আছে, কারণ হচ্ছে আমি তো জানি না যে আসলে পানি তো এক লোক, আমি 1 লিটার পানি ঢাললাম, এখন 1 লিটার পানি আসলে বেসিনের কোথায় কোথায় মিক্সচার কোথায় চলে গেছে সেটা তো আমি আসলে মানে মেজার করতে পারবো না। এই জন্য আমি সেটাকে ডিটেনশন পিরিয়ড এর জন্য আমি ফর্মুলা দিয়ে আসলে ধরে ধরে বুঝি আর কি, আসলে আমি এটার জন্য আমি ডিজাইন করবো যাতে আমার পার্টিকেলটা আসলে নিচে পড়ে। আমার কথা বুঝতে পারছো? মানে এখানে আমি 10 লিটার পানি ঢুকাইলাম, 10 লিটার পানি তো আসলে ইউনিফর্মে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, হইতে পারে 10 লিটারে 1 লিটার এখনো ট্যাঙ্কে রয়ে গেছে, বাকি 9 লিটার বের হয়ে গেছে, এরকম হইতে পারে না? জি স্যার হতেই পারে। ডিটেনশন পিরিয়ডটা হচ্ছে পুরাটা পানি বের হওয়ার জন্য, যেহেতু জন্য আমি ডিজাইন করি, তাহলে ফ্লো এখানে ডিটেনশন পিরিয়ডটা অলওয়েজ বেশি আসে, মানে ডিজাইনের জন্য আমরা ডিটেনশন পিরিয়ডটা ধরি, ফ্লো থ্রু পিরিয়ডটা আমরা মেজারমেন্ট করে আমরা ধরতে পারি না, ঠিক আছে, কথা বুঝতে পারছো? হ্যালো জি স্যার। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা এখানে লিখি, স্যার 4টায় না এক্সাম? হ্যাঁ তো আরে তোমাদের মানিক স্যার বলছে যে প্রথমে স্টার্ট করে দিবে, আমি বলছি আমি ক্লাস শেষে আমাদের ওদেরকে স্যার এক্সামটা কিভাবে হচ্ছে? জুমে। কেমনে স্যার? কোশ্চেন এমনই আছে যে তুমি বই খুললে পাবা না, ফেসবুকে যে ওটা মানে তুমি যতই বই খুলো কোশ্চেন পাবা না আর কি, মানে তোমার টাইম থাকবে কম, টাইম বাউন্ড থাকবে, তুমি বই খুলে অ্যান্সার করতে পারবে না।
স্যার টাইম স্যার, সব আনছি। যদি কম থাকে স্যার তাহলে আমরা তো স্যার দরকার হলে অবশ্যই স্যার আমরা দরকার হলে 2 সেমিস্টার একসাথে দেবো, তাও স্যার আমরা অনলাইনে পরীক্ষা দেবো না স্যার। জি যেমন স্যার, এভাবে ধরো এটা হচ্ছে দিবেন। আনসিন সব, মানে তুমি এটা জীবনে দেখো নাই, সব পড়ে আসছো, সবই ফর্মুলা জানো, কিন্তু ম্যাথ করতে গেলে দেখা যাবে তোমার মাথা খারাপ হয়ে যাবে, এমন জিনিসই দেয়া স্যার আছে। এমন কোনো পরীক্ষা কথা দেওয়ার স্যার? দরকার নাই স্যার। আরে আচ্ছা ঠিক আছে, আমরা এখানে আগে ইয়েতে যাই। দেখো এখানে কি বলছি, আমি বলছি ডিটেনশন টাইম, মানে হচ্ছে এখানকার পানিটা পুরো ভলিউমের পানিটা, মানে ডিটেনশন টাইম বলতে আমি যেটা বুঝাচ্ছি, দেখো ধরো হচ্ছে এখানে দুটো ট্যাঙ্ক আঁকলাম, আমি ডিটেনশন পিরিয়ডের ফর্মুলা তোমাদের এখন দেখাইতে হবে আর কি। ডিটেনশন টাইমটা এখানে লিখে দিচ্ছি 3 থেকে 4 ঘন্টা। ধরো আমি এখানে টি ইকুয়াল 0 সেকেন্ডে এখানে 10 লিটার পানি আছে, ঠিক আছে, 10 লিটার পানি আছে। টি ইকুয়াল, দেখো এখানে 10 লিটার পানি বলতে আসলে কি বোঝাচ্ছি, মানে পুরাটা বেসিন আমি 10 লিটার পানিতে ফুল করে দিচ্ছি, তার মানে হচ্ছে কি বলতে পারবা, মানে ট্যাঙ্কের ভলিউমটা আসলে কয় লিটার, ট্যাঙ্কের ভলিউমটা কয় লিটার হবে, স্যার 10 লিটার। ট্যাঙ্কের ভলিউমটা হবে আমার 10 লিটার, স্যার, 10 লিটার, ঠিক আছে। তাহলে টি ইকুয়াল 3 আওয়ারে এই 10 লিটার পানি কি হয়েছে, এই ফ্লো দিয়ে বের হয়ে গেছে, মানে পুরোটা পানি বের হয়ে গেছে। তাহলে এখানে ডিটেনশন টাইমটা কি আমাদের 3 আওয়ার্স। 3 আওয়ার্স, এবং 3 ঘন্টা বের হয়েছে কিসের মাধ্যমে, ফ্লো এর মাধ্যমে, মানে কিসের মাধ্যমে, কিউর মাধ্যমে। এবং এখানে যে 10 লিটার ছিল পুরোটা পানির সাথে সম্পর্কিত কি আমার ভলিউমের মাধ্যমে। তাহলে আমার কত টাইমে লাগছে, 3 আওয়ারে। তাহলে আমার ডিটেনশন টাইমের ফর্মুলাটা আসলে কি হবে, ডিটেনশন টাইমের ফর্মুলা টি ইকুয়াল ভি বাই কিউ, এই ফর্মুলাটা লিখে রাখো। সেটা কিসের ফর্মুলা? ডিটেনশন টাইম মানে হচ্ছে পানিটা পুরোটা বের হয়ে যেতে কত সময় লাগলো, মানে 3 ঘন্টা আমি কিভাবে বের করছি, যেহেতু ফ্লো হয়ে তো বের হবে, মানে পুরো ভলিউম, মানে পুরো ফুল ট্যাঙ্কের ভলিউম, ভলিউম বাই ডিসচার্জ। হ্যাঁ ভলিউম বাই ডিসচার্জ, কি হচ্ছে ফ্লো আর কি। এখন পুরো ট্যাঙ্কের আসলে ভলিউমটা আসলে কত, এখানে কিভাবে লেখছে ওরা ট্যাঙ্কের ভলিউম, ভলিউম অফ ট্যাঙ্ক WDL লেখছে আর কি, এখানে L লেখছে, H লেখছে, আমি এভাবে না লিখবো না আমি। আচ্ছা ধরো হচ্ছে ট্যাঙ্কের উইথ, এই ট্যাঙ্কের উইথটা হচ্ছে আমাদের W, ঠিক আছে, এটা আমি হচ্ছে প্লেন ভিউ রাখতেছি। ট্যাঙ্কের এই হাইটটা হচ্ছে আমার ধরো হচ্ছে H, ঠিক আছে, এইটা হচ্ছে ট্যাঙ্কের লেন্থ, এটাকে আমরা কি বললাম, L বললাম, ঠিক আছে। তাহলে ভলিউমটা কত হবে বলতো, WLH না, WLH বাই কিউ না, ঠিক আছে, এটা বুঝতে পারছো, আমি তোমাদের 3D একে দেখালে। ডাব্লিউটা কি স্যার? W হচ্ছে উইথ, মনে করো এটা হচ্ছে, মানে যেটা এখানে দেখা যাচ্ছে না টুলটিতে, সেটা? হ্যাঁ এটা এখানে দেখা যাচ্ছে না। জি স্যার বুঝছি তাহলে। এল হচ্ছে লেন্থ, ধরো এটা যদি 3D একটা আঁকছি কোনো মতে, এটা L, এটা হচ্ছে তোমাদের W, ঠিক আছে, জি স্যার বুঝতে পারছি। আর এটা হচ্ছে আমাদের H। তো জি W স্যার। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে। এটা হচ্ছে, এখন দেখো আমাদের সেটেলিং হইতেছে কি ভেলোসিটি হইতেছে, ভিএস ভেলোসিটিতে আমাদের সেটেলিংটা হবে। আচ্ছা এখন দেখো আমি যখন বলছি 3 ঘন্টা পর্যন্ত পানিটা এখানে থাকবে, একটা পানি এখানে 3 ঘন্টা পর্যন্ত থাকবে, মানে একটা পার্টিকেল এখান থেকে এখানে আসতে হইলে তার ম্যাক্সিমাম সে কয় ঘন্টার মধ্যে পড়তে হবে, 3 ঘন্টার মধ্যে তাকে সেটেল করা লাগবে না। জি স্যার। দেখো একটা পার্টিকেল 3 ঘন্টা ধরে এই মানে ডিটেনশন টাইম, মানে এই টি টাইমে সে এখান থেকে আস্তে 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 করে এখানে এসে সে এখানে নিচে পড়ে গেল, তখন সে ট্রাভেল করছে, মানে ভার্টিক্যালি কতটুকু ডিসটেন্স সে ট্রাভেল করছে, ভার্টিক্যাল ডিসটেন্স ট্রাভেল করছে কতটুকু স্যার √h² + L²। শুধু ভার্টিক্যাল বলছি আমি, শুধু আচ্ছা ভার্টিক্যাল, স্যার ভার্টিক্যাল, স্যার তাহলে h। শুধুমাত্র h পরিমাণ ডিসটেন্স যাবে, কত মিনিটে ট্রাভেল করছে, টি টাইমে ট্রাভেল করছে। তাহলে আমাদের জি, স্যার। ভেলোসিটিটা ভিএস ভেলোসিটিটা আমাদের আসলে কত হবে, সেটা হচ্ছে আমাদের h বাই টি। H h by বাই T। টি মানে হচ্ছে ডিটেনশন টাইম। তো ডিটেনশন টাইম কি বের করছিলাম, h বাই w, WLH বাই কিউ না, মানে ভিএস ইকুয়াল আমি কি লিখতে পারি, কিউ বাই WLH by WL, এটা লেখা যায় না। তাই এটা কেমনে হলো স্যার, এই জিনিসটা স্যার আবার একটু বুঝুন স্যার। মানে কেমনে হইলো বুঝো নাই নাকি এখানে লেখাটা বুঝো নাই? জি স্যার লিখাটাই বুঝিনি স্যার, কেমনে হলো স্যার?
মানে দেখো ভিএস ইকুয়াল এইচ বাই টি, মানে ভেলোসিটিটা কি একদম ভার্টিক্যালের নিচের দিকে আসতেছে, মানে সেটেলিং ভেলোসিটিটা বের করতে যাচ্ছে আর কি, যে পার্টিকেলটা সেটেল করবে না সেটেল করবে না। তো আমি বলছি একটা পার্টিকেল এখান থেকে এখানে আসতে শুধু ভার্টিক্যালি ডিসটেন্স করে হচ্ছে সে এইচ পরিমাণ ডিসটেন্স সে হচ্ছে নিচের দিকে আসলো, এবং কত টাইমে আসলো? হ্যাঁ জি স্যার। ডিটেনশন টাইম, তাই এইচ বাই টি লিখছি। টি ইকুয়াল আমরা কি জানি, ডাব্লিউ এল এইচ বাই কিউ। ডাব্লিউ এল এইচ বাই কিউ জানো না? জি স্যার জানি। জি স্যার। এই এইচ কাটা, তাহলে কিউটা আলটিমেটলি কোথায় যাবে? উপরে যাবে, তাই কিউ বাই জি স্যার। ডাব্লিউ এল লেখা যায়। এটা হচ্ছে আমাদের ডিটেনশন টাইম। এখন হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের বুঝা লাগবে, যে সারফেস ওভারফ্লো রেট, এসওআর। আচ্ছা তোমার ডিটেনশন টাইম কি আর হচ্ছে সেটেলিং ভেলোসিটি সেটা বুঝতে পারছো? হ্যালো? জি স্যার। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, মনে করো একটা ট্যাঙ্ক আছে, এখানে একটা হেভিয়ার পার্টিকেল আছে, তার পাশে আরেকটা ছোট্ট একটা হালকা পার্টিকেল আছে। এখন আমাকে জিনিস বলো, যদি আমাদের ডিটেনশন টাইম পি ইকুয়াল হচ্ছে 3 আওয়ারের মধ্যে হচ্ছে পার্টিকেলটা নিচে পড়তে হবে, 3 আওয়ারের মধ্যে পার্টিকেলটা নিচে পড়তে হবে, হালকা পার্টিকেলটা কি তাড়াতাড়ি পড়বে নাকি হেভিয়ার পার্টিকেলটা তাড়াতাড়ি পড়বে? স্যার ভারীটা ভারীটা। ভারীটা পড়বে। ভারীটা তাড়াতাড়ি পড়বে, ঠিক আছে। তাহলে ভারীটা তাড়াতাড়ি পড়লে হলে ভারীটা, ধরো ভারীটা এই বরাবর পড়ছে, এবং হালকা পার্টিকেলটা কোথায় পড়বে? আরেকটু দূরে। আরেকটু দূরে। মনে করো যে একদম কোথায়, একদম ট্যাঙ্কের পাশে। মনে করো তার চেয়ে হালকা আরেকটা হালকা পার্টিকেল আছে, মানে খুবই হালকা পার্টিকেল, মানে এটা হচ্ছে একটু ভারী পার্টিকেল, তার থেকে একটু হালকা পার্টিকেল এটা, তার থেকেও হালকা পার্টিকেল এটা। সে বেরিয়ে যাবে স্যার। তাহলে সে কি পার্টিকেলটা কি ট্যাঙ্কে পড়বে? না স্যার, না, সে বেরিয়ে যাবে। তখন পার্টিকেলটা বের হয়ে যাবে। বের তো হয়ে যাবে। আমি যদি একটা সেডিমেন্ট ট্যাঙ্ক, আমি যদি ইঞ্জিনিয়ার হিসেবে একটা সেডিমেন্ট ট্যাঙ্ক ডিজাইন করা লাগে, যদি আমার পার্টিকেলটা ট্যাঙ্কে না পড়ে অন্য একটা ট্যাঙ্কে চলে যাও, সেই ক্ষেত্রে আমার সেডিমেন্ট ট্যাঙ্কের ডিজাইনটা ঠিক হবে? না স্যার, ঠিক তো হবে না। হ্যাঁ। সেই ক্ষেত্রে আমাকে কি জানা লাগবে? আমাকে মেইনলি হচ্ছে পার্টিকেলের ভেলোসিটি জানা লাগবে। আমাকে আলটিমেটলি জানা লাগবে এই জিনিসটা, একটু মনোযোগ দাও, আলটিমেটলি আমাকে জানা লাগবে এই জিনিসটা, যে একটা ট্যাঙ্কে যদি সবচেয়ে হালকা পার্টিকেলটা থাকে, তাও যেন একদম ট্যাঙ্কের একদম লাস্ট মাথায় এসে পড়ে যায়, ঠিক না? সেটা আমরা বুঝতে পারছো? এটা পার্টিকেলের মধ্যে ইনশিওর করব স্যার, এটা ইনশিওর করব কি করে? এইটা এনশিওর কিভাবে করব? এটা এনশিওর করব আমি হচ্ছে সারফেস ওভারফ্লো রেটের ভেলোসিটির মাধ্যমে, এসওআর। সেখানে টাইম কি সবসময় ফিক্স থাকবে? না, টাইম সবসময়, ডিটেনশন টাইম অলওয়েজ ফিক্স থাকবে না। ডিটেনশন টাইম তো আমরা নরমালি ডিজাইনের জন্য এখানে দেয়া আছে, দেখো একটা ডিটেনশন টাইম আমরা অলওয়েজ ধরে, ডিটেনশন দেয়া নাই কিন্তু আমরা এসওআর ধরে নেই আর কি। আর ডিটেনশন টাইম বলে দেয়া আছে 2 থেকে 4 ঘন্টা, ডিসক্রিট পার্টিকেলের জন্য 2 থেকে 4 ঘন্টার মধ্যে সে পার্টিকেলটা সেটেল করে আর কি। ওইটা ধরে আমাদের হচ্ছে ট্যাঙ্কের লেন্থ, উইথ এগুলো আমাদের ধরে ডিজাইন করা লাগে। আমরা ডিজাইনের একটা ম্যাথ আছে, আমরা সেই ম্যাথটা আমরা করব না। তো তাহলে দেখো এখানে যদি আমাদের 3টা পার্টিকেল থাকে, মনে করো এখানে 3টা পার্টিকেল আছে, এখন তোমাদের এখানে একটা পার্টিকেল আছে, 2টা পার্টিকেল আছে, এই 3টা পার্টিকেল আছে। তার মানে একটা পার্টিকেল এভাবে সেটেল করছে, আরেকটা পার্টিকেল এভাবে সেটেল করছে, আরেকটা পার্টিকেল এভাবে সেটেল করছে। যে পার্টিকেলটা এভাবে সেটেল করছে, মানে একদম লাস্ট মাথায় এসে পড়ছে, আমাকে জানা লাগবে না যে এই পার্টিকেলটার আসলে সেটেলিং ভেলোসিটিটা কত, ঠিক না? এই পার্টিকেলের সেটেলিং ভেলোসিটি জানার দরকার নাই। তো এই পার্টিকেলের সেটেলিং ভেলোসিটি তো আমরা একটু আগে বের করছি, সেটা কি? ভেলোসিটি ইকুয়াল কি বের করছিলাম আমি? কিউ বাই ডাব্লিউ। ঠিক আছে, ঠিক আছে। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, যে প্রত্যেকটা পার্টিকেলের জন্য সেটেলিং ভেলোসিটি আলাদা আলাদা হবে, কিন্তু যে পার্টিকেলটা একদম হচ্ছে তোমাদের দাঁড়াও, এখানে লেখা আছে, এখানে ফিজিক্যালি রিপ্রেজেন্ট সেটেলিং ভেলোসিটি অফ স্মলেস্ট পার্টিকেল, ঠিক আছে, স্লোয়েস্ট পার্টিকেল বা স্মলেস্ট পার্টিকেল, মানে স্লোয়েস্ট পার্টিকেলের সেটেলিং ভেলোসিটি যেটা হবে সেটাকে আমরা বলবো কি? এসওআর। এখন এই এসওআরটা আমার আসলে জানা দরকারটা কি, এসওআরটা আমার আসলে ডিজাইনের ক্ষেত্রে কি কাজে লাগে? যদি মনে করো যে আমি যদি বলি যে আমার ট্যাঙ্কে, মানে এসওআর এর জন্য আমি ভেলোসিটি, মনে করো আমি ট্যাঙ্ক তো ডিজাইন করার সময় আমি ডাব্লিউ আর এল তো আমি ডিজাইন করতে পারবো। আমার কথা শুনে, একটা ট্যাঙ্ক বানাইলাম, ট্যাঙ্কের আমি উইথও জানি, ট্যাঙ্কের আমি লেন্থও জানি, ট্যাঙ্কের উইথও জানি আমি, ট্যাঙ্কের আমি লেন্থও জানি, এবং আমি বলে দিলাম যে ট্যাঙ্কে দেওয়া ফ্লো হবে হচ্ছে কিউট পরিমাণও আমি জানি। তো আমি বলতে পারবো না যে সবচেয়ে স্লোয়েস্ট পার্টিকেলটা লাস্ট পর্যন্ত পৌঁছাইতে কত ভেলোসিটিতে পৌঁছাবে, এটা কি বলে দেওয়া যাবে না? জি স্যার। এটা বলে দেওয়া যাবে, এটা আমার বলে দেওয়া যাবে। এখন আমাদের কি দেখা লাগবে? এখন যদি ধরো যে আমাদের সেটেলিং ভেলোসিটি, মনে করো এই ভিএস ভেলোসিটিটা
যদি কোনো একটা পার্টিকেল আসে যেটা সেটেলিং ভেলোসিটি তোমাদের হচ্ছে SOR এর থেকে বড়, তখন সেই পার্টিকেলটাকে সেটেল করবে, ওটাকে সেটেল করবে। না স্যার, ও ঘুরবে। কি বলতেছো? এটা তো হইলো না তোমার কথা, বাকিটা বলো। যদি বিএস মনে করো এখন একটা পার্টিকেল আসলো যেটা সেটেলিং ভেলোসিটিটা এইটা থেকে বড়, তখন এই পার্টিকেলটাকে নিচে পড়বে নাকি বের হয়ে যাবে? তো স্যার ওটা তো আরো আগে বসে যাবে। আগে বের হয়ে যাবে স্যার। কেমনে আগে বের হয়ে যাবে? বিএস স্যার মানে বের হবে না স্যার, ওটা বসে যাবে, নিচে বসে যাবে। বিএস মানে হচ্ছে নিচের দিকে না, মানে এই বিএস এর টেন্ডেন্সিটা, মানে আমি কি বলতেছি, বেশি। একটা পার্টিকেল আগে এখান থেকে settle এখানে আসতে মনে করো এই বরাবর পাত আসার জন্য এই যে ভেলোসিটি থাকবে এটাকে আমরা বলছি ভি নট। ঠিক আছে, আমি বলছি একটা পার্টিকেলের এই পাশের ভেলোসিটিটা ভিএস হচ্ছে তোমাদের ভি থেকেও বড়, তখন পার্টিকেলটা কি এই বড় এভাবে যাবে? ওটা নিচে চলে যাবে, নিচে তাহলে চলে একটা যাবে। ডাইরেক্ট Direct নিচে চলে যাবে স্যার। তার মানে হচ্ছে কি ডাইরেক্ট নিচে আমাদের চলে যাবে। কমপ্লিটলি রিমুভড হয়ে যাবে, মানে পুরোপুরি পার্টিকেলটা রিমুভ হয়ে যাবে। যদি আমাদের ভিএসটা যদি আমাদের ভি থেকে বড় হয়, তখন পার্টিকেলটাকে নিচে পড়বে না বের হয়ে যাবে? তো নিচে পড়বে একদম তো ডিরেক্ট। নিচে পড়বে, সে এখনো এটা ঠিক আলো। এখন যদি ভিএসটা তোমাদের ছোট হয়, তাহলে সেটা ভাসবে। crash হয়ে যাবে। বাইরে হয়ে যাবে। আমাদের ডিজাইন করার জন্য আমাদের এসওআরটা জানা দরকার। এই এসওআর এর জন্য কত এসওআর আমরা ধরতে হবে এবং এটা পার্টিকেলের জন্য এসওআর কত হয় সেটা হচ্ছে আমাদের গাইডলাইনে বলা আছে আর কি। এখানে এইসব জিনিসই বলা আছে, কমপ্লিটলি রিমুভ হবে নাকি সেটেলিং হবে। তো আমরা জাস্ট দুইটা ফর্মুলা জানি, একটা এসওআর এর ফর্মুলা জানি, আর একটা জানি হচ্ছে আমাদের ডিটেনশন টাইমের ফর্মুলাগুলো আমরা হচ্ছে জানি। এখন এখানে যা সারফেস ওভারফ্লো W/QL ডিটেনশন টাইম বলা আছে, ইফেক্টিভ ডেপথ দেওয়া আছে। এখানে বলছে ডিজাইন ক্রাইটেরিয়া, বলছে যখন আমি ডিজাইন করব আমাদের এসওআর ধরা লাগবে কত, 1 থেকে 2.5 মিটার পার ডে। ডিসক্রিট পার্টিকেলের ক্ষেত্রে দেখো খুবই কম। স্যার ওকে লিখে রাখবো। হ্যাঁ, এটা তোমাদের ডিজাইনের জন্য হচ্ছে এই চারটা আসলে দেওয়া থাকতে পারে। বলছে ডিসক্রিট পার্টিকেলের জন্য ডিটেনশন টাইম হবে 2 থেকে 4 ঘন্টা, মানে পানিতে 2 থেকে 4 ঘন্টা পর্যন্ত পার্টিকেলটা পুরো পানিটা আমি রেখে দিতে পারি আর কি। এখানে উইথ হবে 10 মিটার, কিন্তু বলছে 12 মিটার থেকে আমার এটা বড় নেওয়া যাবে না। এখন একটা জিনিস বলো তো, একটা সেটেলিং বেসিন আমি বানাবো, ঠিক আছে, তোমাদের কাছে কোশ্চেন থাকলো সেটেলিং মেশিনে কোনটা হাইট বাড়ায় দিলে ভালো হবে আমার, নাকি লেন্থ বাড়ায় দিলে ভালো হবে, না উইথ বাড়ায় দিলে ভালো হবে। তার হাইট বাড়াই দিলে ভালো হবে। আচ্ছা, ইয়া বলছে আমাকে কে তোমার নাম, ইয়ার নাম ভুলে গেছি স্যার ফাহিম। আচ্ছা, ফাইন বলছে হাইট বাড়ায় দিলে ভালো হবে। লেন্থ বাড়ায় দিতে হবে। দেখো এখন যদি আমি হাইটটা বাড়ায় দেই, পার্টিকেলটা যখন আসবে, পার্টিকেলটা কি মানে পার্টিকেলের ভেলোসিটি দেখো, একটা পার্টিকেল আছে, আচ্ছা এখানে আঁকতে পারতেছি না, এখানে ধরো একটা আছে এরকম একটা, আর ফাইন বলছে এইভাবে দিতে, তো পার্টিকেলটা তো এটা মনে করে এই বরাবর সেটা নিচে পড়তেছে, এটাই বরাবর আসলে কি নিচে পড়বে না বের হয়ে যাবে? তো কোনটা ভালো? বের হয়ে যাবে। ও স্যার নিচে পড়া লাগবে একদম। লেন্থ একদম বাড়াই নিচে দিলে পড়া ভালো হবে নাকি হাইট বাড়াই তার দিলে ভালো লেন্থ হবে? বাড়াই দিই, লেন্থ। লেন্থটা বাড়াই দিতে হবে আমার, ঠিক আছে। ও স্যার নিচে পড়তে হলে তাহলে লেন্থ বাড়াই। তো নিচে পড়তে হলে আমাদের ট্যাঙ্ক যদি আমি তো যত, আমরা কি উপরেরটা বলতেছি? আর তুমি হাইট বলছো, কারণ কি দেখো আমাদের একটু যখন আমরা ফর্মুলাটা বের করছি, এখানে ফর্মুলা দেখো, এই ভেলোসিটির সাথে হাইটের কোনো সম্পর্ক আছে এখানে? না স্যার। লেন্থের সম্পর্ক আছে, উইথের সম্পর্ক আছে, ঠিক আছে। মানে উইথ বাড়াইলেও কিন্তু বেশি পার্টিকেল একসাথে থাকবে না, আলাদা আলাদা দূরে থাকবে। তো এখানে অনেক কিছু টাইম আছে, ক্রাইটেরিয়া আছে। দেখো লেন্থ বলছে কি উইথের 2 থেকে 4 গুণ হইতে হবে, লেন্থ উইথের রেশিও দেয়া আছে। ডেপথ বলে দিয়েছে 2 থেকে 2.5 থেকে 3 মিটার হইতে পারবে। হরিজন্টাল ফ্লো ভেলোসিটি এর থেকে বেশি হতে পারবে না, হরিজন্টাল ফ্লো থেকে আমরা আসলে কিউ বের করতে পারি। তো এটা ডিজাইনের ম্যাথ আমরা পরবর্তীতে দেখবো। এখানে ফ্লো থ্রু পিরিয়ড বলে দিয়েছে, ডিটেনশন পিরিয়ড, ডিসপ্লেসমেন্ট এফিসিয়েন্সি কত হবে একটা, আর এখানে ডিটেনশন টাইমের ফর্মুলা দেয়া আছে। এখন একটা জিনিস এখানে যেটা বলছে সেডিমেন্টেশন বেসিন, এই সেডিমেন্টেশন বেসিন আমরা হচ্ছে কিভাবে, সেটা হচ্ছে তোমাদের কি টাইপের হতে পারে, ট্রে হতে পারে, ইনক্লাইন সেটেলার হতে পারে, টিউব সেটেলার হতে পারে, সার্কুলার হতে পারে, বা কনিক্যাল ফ্লো আপ ফ্লো হতে পারে আর কি। এখন এখানে আসলে ব্যাপারগুলো আসলে কি তোমাদের আসলে এখানে এত কিছু দেখানোর জন্য আমি আসলে তোমাদের একটা জিনিস দেখাইলে আসলে তোমরা বুঝে যাবে। দেখো, হ্যালো আছো তোমরা? জি স্যার। জি স্যার। যদি মনে করো আমার সেটেলিং ভেলোসিটিটা এরকম হয়, তো আমার আলটিমেট আমার মেইন গোলটা কি, পার্টিকেলটা এখান থেকে আস্তে আস্তে করে আমার নিচে পাঠাতে হবে। যদি আমি আমার এই পার্টিকেলের এই ট্যাঙ্কের এই জিনিসটা আমি ইনক্লাইন করে দিই, তাহলে আমার ভালো না, কারণ পার্টিকেলটা কি তাড়াতাড়ি সারফেসের সাথে কন্ট্যাক্টে আসতে পারবে। হ্যাঁ জি স্যার। তো এটাই বলছে যে আমাদের সেডিমেন্টেশন বেসিনের জন্য আমি সেটাকে ইনক্লাইন ভাবে আমরা দিতে পারি।
বা আমরা কি করতে পারি, এখানে একটা ট্যাঙ্ক আছে, এখানে অলরেডি একটা হরাইজন্টাল প্লেট দিয়ে দিতে পারি, যাতে হচ্ছে পার্টিকেল গুলো এখানে আস্তে আস্তে করে ক্যাপচার আমাদের হয়ে যেতে পারে। আবার যদি তোমরা বলো যে স্যার আমি হাইটটা না দিয়ে আমি এতটুকু বাড়াই দিব, আমি তো এই হরাইজন্টাল প্লেটটা না দিয়ে আমি হাইটটা এতটুকু দিয়ে দিব, তাহলে এই ক্ষেত্রে প্রবলেমটা কি হবে কেউ বলতে পারবা? এই ক্ষেত্রে প্রবলেম যেটা হবে, ফ্লো এর কারণে দেখা যাবে পার্টিকেলটা সেটেল করার আগে ফ্লো এর সাথে সাথে বের হয়ে চলে আসবে। ঠিক আছে, এইটা একটা জিনিস। আরেকটা বলছে আমাদের কনিক্যাল আপফ্লো করা যেতে পারে, বা আমাদের সার্কুলার হতে পারে। এখানে ছবি আছে তোমাদের, এই যে এরকম সার্কুলার ট্যাঙ্ক হতে পারে, বা হচ্ছে আমাদের এই টাইপেরও আমাদের হইতে পারে। ঠিক আছে, এখানে আসলে যে জিনিসটা হয় তোমাদের পানিটা আসলে কি করা হয়, তোমাদের এরকম সার্কুলার থাকে, এই মাঝখান থেকে পানিটা উপর দিকে উঠতে থাকে। ঠিক আছে, উঠতে উঠতে বের হতে পারে না, পানিটা আবার এই সাইড দিয়ে আস্তে আস্তে করে সাইড দিয়ে চলে যেতে হয়। এটা হচ্ছে আমাদের কনিক্যাল বা আমাদের সার্কুলার আপফ্লোতে আমাদের যে জিনিসটা আসে। আর তো ক্লায়েন্ট টাইম আছে মাত্র 5 মিনিট, আমরা এই ম্যাথটা করে হচ্ছে আজকের জন্য এখানে শেষ। নেক্সট ম্যাথ আমরা পরবর্তীতে করব। ম্যাথটা করবা স্যার 5 মিনিটের মধ্যে? ম্যাথ গুলো না স্যার স্যার আপনি আপনি এটা ভিডিও খাতায় করে দিবেন দিবেন বলছিলেন, বলছিলেন। ভিডিও এই দিবেন ম্যাথ বলছিলেন। আসলে ভিডিও করার কিছু নাই, ম্যাথ একদম ছোট ছোট ম্যাথ। এটা হ্যাঁ। না স্যার পরেই করি স্যার তাহলে। না, এটা শেষ করে আর দিই আজকে করবো না। আমাদের ঈদের আর 29 তারিখ পর্যন্ত আমরা ক্লাস নেব আর কি। স্যার 27 স্যার তারিখ পর্যন্ত এতদিন বলা। পর্যন্ত? না, আমি 27 স্যারের তারিখ। সাথে সবাই কথা বলছে, 29 তারিখ পর্যন্ত আমরা ক্লাস নিতে পারবো নাকি। স্যার 27 স্যার তারিখ ঈদ পর্যন্ত 1 বলা তারিখ যাবে। 29 তারিখ পর্যন্ত ক্লাস নিবেন স্যার। কি ঈদ তো 1 তারিখে, 29 তারিখ পর্যন্ত ক্লাস নিবেন। তোমরা তো বাসায় যাওয়ার কোনো ঝামেলা নাই, কিছু করার তো ঝামেলা নাই। এমন স্যার না যে 27 তারিখ পর্যন্ত এমন না যে তোমরা গরু ক্লাসগুলো বাজারে স্যার একটা যাবে, ছুটি, স্যার এমন না ছুটি যে একটা স্যার ছুটি আছে গরু না বাজারে স্যার? যাইতে হবে, এমনও তো না, বাসায় তো থাকবা। স্যার আমার মনে হচ্ছে স্যার সব ক্লাস ডিপার্টমেন্ট থেকে করার আমরা এসে সবচেয়ে বেশি ক্লাস করতেছি আমরা স্যার অনলাইনে, সব ডিপার্টমেন্ট থেকে। স্যার করবা উইকে একটা একটা স্যার দিনও ছুটি বন্ধ আছে না নাই, স্যার? প্রতিদিন ক্লাস করি স্যার। আগে তো এমনি তো ভার্সিটি স্যার খোলা থাকতো, ডেইলি বন্ধ ক্লাস থাকতো না, তাই না? স্যার স্যার এখন তো সবচেয়ে স্যার বেশি ক্লাস করি ভার্সিটি আমরা। অফ স্যার। দেখো এটা ভার্সিটি স্যার খোলা একটা থাকে, তোমরা ক্লাস প্যান্ডেমিক সকাল স্যার। 8টা থেকে ক্লাস করতাম আমরা, সকাল 8টা থেকে কয়টা পর্যন্ত ক্লাস করতাম একদম। তোমাদের যদি স্যার টাইম আপনাদের সময় কিরকম দুর্যোগ ছিল নাকি স্যার? কাদের সময়? আমাদের সময়? জি আমাদের- স্যার। না, আমাদের সময় তো আগে তো ছিল না এরকম। স্যার আমরা তাহলে স্যার এমনি 8টা স্যার থেকে 29 আমরাও তারিখ করতে পারি পর্যন্ত। স্যার, কিন্তু এখন তো স্যার বাসায় বসে থাকি, প্রচুর প্রবলেম হয় স্যার ক্লাসগুলো করতে। স্যার আপনি একটু চিন্তা করে দেখেন স্যার, বাসায় থাকলে তো আচ্ছা, স্যার ঠিক আছে, নড়াচড়া করতে পারি আমি না, চিন্তা করে ফেলছি। তার উপর স্যার বসে বসে শুনতে হয় স্যার লেকচার গুলা, বুঝি না দিহান বুঝি রিল্যাক্স, শুনতে তো দিহান হয় স্যার। রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, স্যার আমাদেরকে আরো দাঁড়াও আগে দাঁড়াও ছুটি দাঁড়াও, দিয়ে দেন না? আমরা এটা নিয়ে আসলে পরে আলোচনা করি। হ্যাঁ, ঠিক আছে। স্যার আমাদের স্যার আচ্ছা। এই সাবজেক্টে স্যার আর কতটুকু বাকি আছে? এই সাবজেক্ট এই আমার পার্টে তোমাদের এখনো 50% হয়েছে আর কি। আজকে পড়াইলে তোমাদের 50% হবে, আরো 50% বাকি আছে। 50 না, আরো 40%, আরো আপনি 40% স্যার বাকি এই আছে। কোর্সটা বলছিলেন স্যার 3 দিনে শেষ করে দিবেন আমাদেরকে, আরসিসির পরে বলছিলেন 4 দিন সময় দাও আমি শেষ করে দিব। এই ঈদের আগে শেষ হয়ে যাবে। আরো তুমি আরো আমাকে 4টা ক্লাস দাও বা 3টা ক্লাস দাও, তোমাদের শেষ হয়ে যাবে। আর ঈদের স্যার, পরে আর এক প্র্যাকটিসগুলো সপ্তাহ করি, আছে কিন্তু স্যার। ঈদের আগে কেন শেষ করতে হবে? কারণ বলা আছে ঈদের আগে শেষ করা লাগবে। স্যার তো ভার্সিটি কেন? তো খুলবেও না স্যার, আমরা তো এই অনলাইনে ক্লাস করতে হবে স্যার, রাখি না কিছু ক্লাস। আছে না তোমাদের আরেকটা কোর্স আছে না আমার সাথে? স্যার কি? একটা স্যার তোমাদের আরেকটা কোর্স আছে না আমার সাথে? স্যার ওইটা তো আপনি বলেন মাত্র একটা সেট করাবেন, আপনি খালি একটা এক সেট। সেট, ওইটা এক সেটে অনেক পড়া। আরে কি মুখরা বললেন কম প্লিজ। স্যার? ওইটা এক সেটে অনেক পড়া। আচ্ছা দেখো এখানে ম্যাথ ছোট ছোট, আসলে এটা আসলে তেমন কিছু না, ঠিক আছে? স্যার ক্লাস তো করবো স্যার, কিন্তু কথা হচ্ছে ঈদের আগে স্যার একটু বন্ধ দিয়েন স্যার, এটাই। আচ্ছা ঠিক আছে, এগুলো দিব স্যার আর কি। 29 তারিখ পর্যন্ত এটা স্যার অনেক লেট হয়ে যাচ্ছে। ক্লাসগুলো আগে করি আর আচ্ছা পরে করি, 27 তারিখ প্রত্যেকটা তো, subject। আচ্ছা দেখতেছি 28 তারিখ ক্লাস করে আমাদের দাও, তোমাদের ছুটি। না স্যার। স্যার সে একই তো স্যার। আর আচ্ছা, স্যার এটা কি 29 ছিল? তারিখ। 28 আর 29 তো একই কথা। স্যার আপনার তো অনেক কাজ আছে স্যার, আপনি যাবেন না? আমার কোনো গরু কাজ কিনতে, নাই, কত কাজ স্যার। আমি সারাদিন বাসায় বসে থাকি। স্যার গরু কিনবেন না ঘুরি স্যার? উড়াবেন না? জি স্যার, আমি গরু আর ঘুরে কিনেন যাবো নাই না। স্যার, না না, কিনবেন ঘুরি না স্যার? বৃষ্টি এসে পড়ছে। গরু কিনবেন না? তো ওইটা স্যার আমার এভাবে ভাই এমনি আছে, ভাই ক্লাস এটা বুঝি না, এত ক্লাস। আচ্ছা কথা বললে ক্লাস লেন্দি স্যার হবে এটা কোনো কথা হইলো স্যার? গরু কিনা তো মজার জিনিস স্যার, যাবেন আপনি না? যে আছে না, পায়ের এখন উপর করোনা, চালাই দিলেন করোনার মধ্যে স্যার। বাসায় থাকতে হবে, সবাই বাসায় থাকবা। স্যার ফাইন্ডার ডিটেনশন টাইম অফ মোবাইল দ্য দিয়েও বেসিক। কখন আসবে? আচ্ছা কথা বলো না, ফাইন্ডার ডিটেনশন টাইম অফ দ্য বেসিন। দেখো এখানে কি বলছে, একটা সেডিমেশন ট্যাঙ্ক দিয়ে প্রতিদিনে কতটুকু, পার ডেতে কতটুকু পানি পাস হয় আমাদের? 1 মিলিয়ন গ্যালন। 1 মিলিয়ন গ্যালন পার ডেতে আমার পানি পাস হয়। এবং যেটা হচ্ছে ডাব্লিউ কত দেয়া আছে এখানে? 20 ফিট। এবং লেন্থ
এল দিয়ে আছে 50 ফিট এবং এইচ দিয়ে 50 আছে কয় ফিট? 10 ফিট। এইচ দিয়ে আছে আমাদের 10 ফিট। আমাদের বলছে যে ডিটেনশন টাইমটা বের করে দেখাতে হবে, মানে টাইমটা বের করতে হবে। এখন দেখো এখানে কিউটা কত দেয়া আছে এটা বলো তো আগে। স্যার 1 মিলিয়ন 1 গ্যালন million gallon per day. 1 মিলিয়ন গ্যালন, দেখো 1 mgd দেয়া আছে 1 মিলিয়ন গ্যালন। আমরা একটা জিনিস আমরা কদিন আগে পড়ছিলাম যে আমাদের কি বলতে পারি আমরা, তোমাদের 1 mgd 1 মিলিয়ন গ্যালন 1 মিলিয়ন গ্যালন ইকুয়াল আমরা বলতে পারি তোমাদের হচ্ছে 7.48 CFT, ঠিক আছে? এটা বলা যায়, এটা বলা যায় 7.48 বলা যাবে অথবা 6.22 বলা যাবে। আমরা 6.22 টা শিখছো, এটা আমরা পাম্পের সময় 6.22 দিয়ে করছি, আমরা ম্যাথটা 6.22 দিয়ে করতে পারি তা আমরা 7.48 করছি দিয়ে। স্যার 1.547 CFS। দাঁড়াও, পাম্পের ক্ষেত্রে করছো না 1.54 স্যার 1.54 CFS করছি স্যার পাম্পের ক্ষেত্রে। ওটা কি গ্যালন মিলিয়ন গ্যালন ছিল না তো, এটা ছিল তোমাদের গ্যালনই ছিল স্যার। ও সরি আমি একটা জিনিস ভুল লিখতেছি, থ্যাংক ইউ। 1 মিলিয়ন গ্যালন না, এটা হচ্ছে তোমাদের কই গেল। আচ্ছা, এখানে আমি যে জিনিসটা বলতেছি, আমরা এখানে যেটা জানি 1 CFT, তোমরা কি করছিল 1 CFT ইকুয়াল 6.22 গ্যালন পড়ছিল না, এটা মনে আছে? 6.22 গ্যালন পড়ছিল না? এটা মনে হয় স্যার ওই দিনে ম্যাথে করার নাই স্যার। এটা করাইছি তোমাদের প্রবলেম নাম্বার 2, পাম্পের প্রবলেম নাম্বার 2 এখানে করছি। সো এখানে জি বই স্যার 1 হ্যাঁ CFT সমান 6.22 হ্যাঁ, গ্যালন। স্যার এখানে 1 আমরা গ্যালন স্যার 3.7 লিটার। হ্যাঁ ওইটা ছিল তোমাদের যেটা বলছো 1 মিলিয়ন গ্যালন হচ্ছে, ওইটা ছিল CFS এ কিউবিক ফিট পার সেকেন্ডে ছিল আর কি। তো 1 CFT ইকুয়াল হচ্ছে এত, ঠিক আছে? কিউবিক ফিট পার সেকেন্ডে আমরা না যাইয়া এখানে একটু অন্যভাবে ইয়ে করছি আর কি। অথবা 1 CFT ইকুয়াল হচ্ছে 7.48 গ্যালনও বলা যায়। এখন গ্যালন দুইবার কেন বলা যায়, একটা হচ্ছে ইউএস গ্যালন আর কি, আর একটা হচ্ছে তোমাদের গ্যালন আবার অনেক রকম আছে, একটা ইউএসএ একভাবে গ্যালন হিসাব করে, অন্য জায়গায় আরেকভাবে গ্যালন হিসাব করে। আমরা তোমরা ম্যাথ করতে গেলে 6.22 বা 7.48 যেটা ইউজ করো কোনো প্রবলেম হবে না। এখন দেখো আমাদের মিলিয়ন গ্যালন আছে, কিউ মিলিয়ন গ্যালন আছে। মিলিয়ন গ্যালনকে আমরা কি বলতে পারি? 1 মিলিয়ন মানে কত? 10 টু দি পাওয়ার জানো 10 লাখ না, 10 টু দি পাওয়ার 6। সেটাকে যদি আমি 7.48 দিয়ে গুণ করি তাহলে সেটা কিসে আসবে? কিউবিক ফিট পার ডে তে আসবে না? হ্যালো, জি স্যার। সেটাকে 1 মিলিয়ন গ্যালন, 1 গ্যালন কি করতেছি, স্যার ভাগ হবে না? ভাগ হবে এই জন্য বলতেছি 10 টু দি পাওয়ার 6 1 মিলিয়ন গ্যালন পার ডে। তাহলে কি হলো 10 টু দি পাওয়ার 6 কে আমি 7.48 দিয়ে আমি কি করব, সেটাকে ভাগ দিলাম, তাহলে সেটা সিএফটি তে আসলো। ইনটু পার ডে, তো পার আওয়ার নিতে হলে কি করতে হবে, আবার 24 দিয়ে এখানে গুণ দেওয়া লাগবে। আলটিমেটলি এখানে কত আসে দেখো, একটু ক্যালকুলেটরে বের করবা, কত আসে? কত আসে? ক্যালকুলেটর আছে? না স্যার। স্যার করতেছি। স্যার 32 লাখ 32 এমনি 85 বলছো না, হাজার। ইয়াতে বলো, দশমিকে না বলো, 32 পয়েন্ট কত? স্যার 5.57 ইনটু 10 টু দি পাওয়ার 3। জি স্যার 5.57 into 10 to the power 3। এতটুকু 5.57? জি স্যার 5570। 5.57 ইনটু 10 টু দি পাওয়ার 3। 10 টু দি পাওয়ার 3। এটা কি বলো তো? এটা আসলে তোমাদের সিএফটি না? জি স্যার। সিএফটি পার কি আসছে, সেটা আওয়ারে আসছে। এটাকে আবার 3600 দিয়ে ভাগ করলে কত আসে দেখো তো? 3600 দিয়ে কেন ভাগ করতেছি বলো তো? পার সেকেন্ডে নেওয়ার জন্য।
স্যার 1.54 1.54 54 তো আমরা যখন 1 মিলিয়ন গ্যালন ইকুয়াল তোমাদের 1.54 সিএফএস ওই সময় বলছিলে একটু কি আগে মনে আছে? জি স্যার আমি বলছিলাম স্যার। তো দেখছো মিলছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। সো আমাদের প্রথম ম্যাথ কি বলছে, আমরা রিটেনশন টাইম বের করতে, টি বের করতে। টি এর রিটেনশন টাইমের ফর্মুলাটা কি ছিল বলতো? টি ইকুয়াল কি ছিল আমাদের? ভি বাই কিউ না? দেখো এখানে লিখছিলাম। তাহলে স্যার আমরা তো স্যার কিউটা ডাইরেক্ট লিখে ফেলতে পারি 1.54 সিএফএস। লিখতে পারো। হ্যাঁ এখন দেখো ভি ভলিউম কত হবে এখানে? 20 ইনটু কত? 50 ইনটু 10। আর কিউ কত? 1.54 1.54। সেটা কিসে আছে? সিএফএস এ আছে। তাহলে আলটিমেটলি কত সেকেন্ড, ডিটেনশন টাইমটা কত সেকেন্ড আছে সেটা বের করো। ছয় হাজার 493। 6.4 ইনটু দি পাওয়ার 3। 6493, ঠিক আছে। এটা এত সেকেন্ড। আমরা আসলে রিটেনশন টাইম সেকেন্ডে রাখি না, আমরা আওয়ারে রাখি। সেটাকে যদি আমরা যদি ইয়েতে নিতে চাও, কত দিয়ে ভাগ, আওয়ারে নিতে হলে কত দিয়ে ভাগ দেওয়া লাগবে? 60 দিয়ে ভাগ করতে হবে স্যার। 60 দিয়ে ভাগ করা লাগবে নাকি 60 36 দিয়ে ভাগ দেওয়া লাগবে? 36 দিয়ে ভাগ দাও, কত আসে দেখো। স্যার 1.80। 1.8, ঠিক আছে। এত আওয়ার হচ্ছে আমার কি, এটা ডিটেনশন টাইম, যেটা আমরা প্রথম ম্যাথ শেষ। ম্যাথ গুলো কিন্তু খুবই খুবই ইজিয়ার ম্যাথ, মানে এগুলো হচ্ছে জাস্ট ফর্মুলা বসাই দিলে আর ইউনিট কনভার্সন জানলে ম্যাথ করা খুবই ইজি। ক্লাসে করলে পরীক্ষায় করলেও না স্যার, এভাবে ক্লাস করলে না। এখন আছে বি নাম্বার, বলছে হোয়াট ইজ দ্য এভারেজ ভেলোসিটি অফ ফ্লো থ্রু দ্য বেসিন। ঠিক আছে, ভেলোসিটি আসলে কত। এখন দেখো আসলে ট্যাঙ্কটা আমার কি, আমার ট্যাঙ্কটা তো আসলে 3D। ঠিক আছে, বলছে আসলে যে আমি একটা এখান দিয়ে পানি বের হয়ে যাচ্ছে তোমাদের এই যে এখান দিয়ে পানিটা আসলে এখান দিয়ে আমার মনে করো এই দিক দিয়ে পানিটা, এই যে সরি এই বছর কি ঈদ বলতে কিছু আছে? তোমরা যে ঈদ করতেছো, স্যার এই বছর তো ক্লাস বলতে ঈদের কিছু নাই, জন্য তো ক্লাস না। ক্লাস করতেই স্যার। স্যার কি বলেন, বাসায় বসে আছে, একটু কষ্ট স্যার, কোথাও যেতে পারি না। আবার যদি স্যার, বলেন ঈদ নাই, তাহলে স্যার কেমন লাগে? কেমন লাগে? স্যার আর ক্লাস ঈদ তো ঈদই, এটা যে স্যার, আমার এরকমই ভয় না যাওয়া হোক, ঈদ বাসে থাকতে। বের হবা। তাহলে ক্লাসগুলোও তো নেওয়া উচিত না। জি স্যার, ক্লাস বলতে তো কিছু থাকার কথা না এবছর। কিন্তু পিছিয়ে যাবে না, স্যার। তোমাদের সিনিয়ররা দেখো, আমি তোমাদের তাহলে বলছি স্যার আমরা তোমাদের সিনিয়ররা এখন রেজাল্ট পাবলিশনের জন্য পাগল হয়ে গেছে, কবে রেজাল্টটা পাবলিশ হবে। স্যার ওদের স্যার ওরা তো বাইরে ওদের তো স্যার রেজাল্ট পাবলিক হলে স্যার ওদের কাজ শেষ স্যার। আচ্ছা ওদের স্যার, ওরা তো স্যার আটকে আছে এই একটা জিনিসের ঠিক জন্য। আছে, স্যার, দেখো আমাদের যদি এখানে এরকম আমি হতো বলি স্যার এখানে আমাদের এভারেজ ভেলোসিটি এখনো অফ 2 বছর বাইরে। বলছে দেখো এখান থেকে কিউ আসতেছে। এই যে মনে করো একটা ট্যাঙ্ক ছিল এখানে, এই যে ট্যাঙ্ক, এই আমি ট্যাঙ্কটা 3D তে আঁকার চেষ্টা করছি, আসলে জানি না 3D তে হয়েছে কিনা। ট্যাঙ্কটা ছিল, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ট্যাঙ্কের উইথ এবং এটা কি ট্যাঙ্কের হাইট, তাই না? এটা হচ্ছে ট্যাঙ্কের উইথ, সেটা হচ্ছে ট্যাঙ্কের হাইট। রাইট। এখান থেকে কিউ ফ্লোটা কত, 1 মিলিয়ন গ্যালন পার ডে তে বের হয়ে যাচ্ছে। আমাকে বলছে এভারেজ ভেলোসিটি ফ্লোটা বেসিন, মানে এই বেসিন দিয়ে এদিক দিয়ে পানির ফ্লোটা যে বের হচ্ছে, এটা ভেলোসিটিটা আসলে কত হবে। আমরা জানি না যে কিউ ইকুয়াল এভি, এই ফর্মুলাটা পড়ছো না? জি স্যার। এখানে এটা আসলে কি বলতো? এরিয়া স্যার। এরিয়া। এখানে বলো এখানে এরিয়া কোনটা হবে? এই ক্রস সেকশনাল এরিয়াটা হবে না, যেহেতু এদিক দিয়ে পানিটা বের হয়ে যাচ্ছে, আউটলেট হচ্ছে এই পাশে। এটা বুঝতে পারছো? না স্যার। আচ্ছা, মানে আমি তোমাকে বলি, ধরো তোমাদের একটা পাইপ আছে, পাইপের এই দিকে পানি বের হয়ে যাচ্ছে। এখন আমি বলতেছি ফর্মুলা কি আমার, কিউ ইকুয়াল এভি। এখানে এই এরিয়াটা আসলে কোনটা? মুখটা যেটা দিয়ে বের হচ্ছে মুখটা না? তো আমি এটাই বলতেছি, দেখো ট্যাঙ্কের এই দিক দিয়ে পানি আসতেছে, ট্যাঙ্কের এই পাশ দিয়ে পানি আসে চলে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে এই এরিয়াটা কোনটা হবে? ইউএইচ। এটা না? ডব্লিউএইচ। ডব্লিউএইচ না? এটা বুঝতে পারছো নি?
দেখে বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এটা বলছে এভারেজ ভেলোসিটি কত হবে, তাহলে আমরা ভি ইকুয়াল কি আমাদের কিউ বাই বাই এ এ। এখন কিউ কত বের করছো আমরা একটু আগে 54 1.54, তাহলে এ কত হবে? এই জিনিসটা হবে ভুল করে আমি এ যে 200 এটা হবে যে ডাব্লিউ ইন্টু এইচ হবে সেটা বুঝতে পারে না, 20 ইনটু 10 দুটো হবে। তাহলে সেটা হবে 20 ইন্টু 10 কত আছে দেখো, এটা হবে 0. স্যার 7.7 ইনটু 10 ইনভার্স 3। এটা 0.77 fps, ঠিক আছে? তো আমরা এটা অ্যান্সার কত আসছে? 0.0077 fps। স্যার এবার শেষ। শেষ না আর দুইটা কে করবে, তুমি? স্যার আজকাল ক্লাস করতে ভালো লাগতেছে না। এখন বলো আগে ডি নাম্বারটা করি, তারপর হচ্ছে আমরা সি নাম্বারে যাব। ডি নাম্বার বলছে সারফেস ওভারফ্লো রেট, মানে এসওআর বের করতে। এখন এসওআর এর ফর্মুলা একটু কি শিখছিলা? ডাব্লিউ বাই এসওআর এর ফর্মুলা দেখাইলাম না? সারফেস ডি আগে করতে হবে, তো সি এর আগে ডি করতে হবে। যে ভি ইকুয়াল কিউ বাই ডাব্লিউএল, এটা পড়ছিলাম না? কিউ বাই ডাব্লিউএল। সি করো নাই, আমরা সিটা করব, আগে ডিটা করতেছি আর কি। এসওআর ইকুয়াল কি কিউ বাই ডাব্লিউএল, মানে হচ্ছে এসওআর জিনিসটা আসলে কি একবার বলছি, মানে সবচেয়ে হালকা পার্টিকেলটা, তোমার স্মলেস্ট পার্টিকেলটা এখান থেকে এখানে আসার জন্য যে ভেলোসিটিটা লাগে সেটাকে আমরা কি বলি? এসওআর বলি। মানে ডাব্লিউ তো একটু আগে বের করছো তোমরা, ডাব্লিউ কত বের করছো? 1.54। এখানে ডাব্লিউ কত? ডাব্লিউ হচ্ছে 20, আর লেন্থ কত? স্যার 1.54 ইনটু 10 ইনভার্স 3 স্যার রেজাল্ট হয়। কি সিএফএস না? জি স্যার। এটা অ্যানসার কত আসে? 1.54 ইনটু 10 ইনভার্স 3। এটা 1.54 ইনটু 10 ইনভার্স 3, ঠিক আছে? এখন এখানে এইটা জিনিসটা এভাবে করলে একটা ঝামেলা আছে, কারণ ভেলোসিটি দেখো আমি এখানে কিভাবে প্রকাশ করতেছি দেখো তো, ফিট পার সেকেন্ডে না? ভেলোসিটি এখানে কিউবিক ফিট পার সেকেন্ডে, তো মানে এখানে আমি দেখাচ্ছি হচ্ছে ফিট পার সেকেন্ডে দেখাচ্ছি আর কি। তা আসলে ম্যাথে কোনো ভুল নাই, আমি এখানে গ্যালন পার দেখাইলে আসলে আলটিমেটলি ম্যাথটা ঠিকই থাকতো। এখন আছে তোমাদের একটু এই পার্টটা, সি নাম্বার পার্টটা একটু ক্রিটিক্যাল। আগের বার এরকম একটা কোশ্চেন দেয়াতে সবাই সবগুলাই পারছে, পারে নাই হচ্ছে তোমাদের সি নাম্বার পার্টটা ম্যাক্সিমাম। স্যার এটাও কি স্যার এফপিএস হবে না স্যার ইউনিটটা? হ্যাঁ হ্যাঁ এফপিএস হবে। এখন আসো এটা কি বলছে, একটা সাসপেন্ডেড সলিড সি কন্টেন্ট, নাম্বারটা একটা খালি পেজে করে দেন। এই পেজে করে দিচ্ছি, হ্যাঁ এই পেজে করে দিচ্ছি। আগে সি নাম্বারটা আমি একটু পড়ি। কি বলছে? ইফ সাসপেন্ডেড সলিড কন্টেন্ট অফ দ্য ওয়াটার এভারেজেস 40 ppm। ppm মানে কি জানো? জি স্যার, পার্টস পার মিনিট, পার্টস পার মিলিয়ন নাকি মোল, জানি ভুলে গেছি। পার্টস পার মিলিয়ন মানে 1 মিলিয়নে কত? What the weight of the dry solid will be deposited in 24 hours? 75% রিমুভাল যদি হয়, মানে বলছে দেখো যে বলছে মানে 1 মিলিয়ন যে পানি ছিল এখানে, 1 মিলিয়ন গ্যালন যে একদিনে বের হয়ে যাবে না, ওইখানে বলছে 40 ppm এর মতো সলিড কন্টেন্ট থাকে, ঠিক আছে? 40 ppm এর মতো আমার সলিড কন্টেন্ট থাকে। বলছে যদি আমার 40 ppm এর মতো আমার সলিড কন্টেন্ট যদি থাকেই, তাহলে 24 ঘন্টা 75% রিমুভাল হইলে দেখো এখান থেকে 1 মিলিয়ন গ্যালন পানি হচ্ছে একদিনে বের হয়ে যাবে, ঠিক আছে? 1 মিলিয়ন গ্যালন পানি বের হয়ে যাবে পার ডেতে। পার ডে দেখো এখানে 24 ঘন্টা বলছে, এই এখন একটা ব্যাপার আছে, 24 ঘন্টা বলছে কিন্তু বলছে তাহলে 75% রিমুভাল হইলে মানে 75% যদি রিমুভাল হয়ে যায়, মানে 75% মানে কি 25% এখান থেকে সলিড ওয়েস্ট তারপরও পাস করে চলে গেছে, তাহলে 75% সলিড ওয়েস্ট কোথায় জমা হয়েছে? আমার নিচে না? আমার কথা কি বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। মানে 1 মিলিয়ন গ্যালন সারাদিন আমি পানি এখান থেকে পানি বের করছি, বলছে 1 মিলিয়ন গ্যালনে তোমার 40 ppm করে পার্টস থাকে, মানে 1 মিলিয়নে 40টা পার্টস থাকে, ঠিক আছে?
তাহলে বলছো 24 ঘন্টা ধরে তো পানিটা বের হইছে 1 মিলিয়ন গ্যালন পার ডে মানে কি 1 মিলিয়ন গ্যালন পার 24 আওয়ার। যদি 75% রিমুভাল হয় তাহলে এখানে আসলে কি পরিমাণ সলিড আমার এখানে ওয়েস্ট আমার জমা হয়েছে সেটা আমাকে বুঝা লাগবে। আমি কি এই পেজে লিখলে ভালো স্যার হবে? 75%টা কি এখান থেকে চলে যাচ্ছে না এখানে জমা হচ্ছে? মানে এখানে যেটা জমা হচ্ছে সেটা তো আসলে রিমুভাল, 25% হচ্ছে আরেকটা বেসিনে চলে যাচ্ছে বা পানির সাথে সাথে আরেক বেসিনে চলে যাচ্ছে। দেখো হুম। জমা তো হচ্ছে নিচে, এটা হচ্ছে 75%, রিমুভাল হচ্ছে এখানে, বুঝছো? না বাইরে চলে যাওয়া মানে কিন্তু আসলে রিমুভাল না। তাহলে সেখানে 40 ppm এর 75% করলে তো হয়ে যাচ্ছে না? আর তারাও না, এটা 40 PCM এ তুমি তো ডাইরেক্ট আগে বলে দিছো, আগে করতে দাও আমাকে। স্যার আচ্ছা দাঁড়ো দাঁড়ো, মানে তুমি যেটা বলছো এটা ঠিক আছে, ভুল না, কিন্তু আমি তো ম্যাথ ঘুরে দিতে পারি, তো ওইটাও একটু বলা এখানে দরকার ওই যে না? পার ডে দেওয়া আছে 24 আওয়ার। পার ডে আবার আছে ওই যে 24 আছে, আমি যদি এখানে 24 না দিয়ে 12 আওয়ার দিয়ে দিতাম, আচ্ছা, তাহলে আমরা একদিনে কত এরপরে আবার হ্যাঁ তখন 24 দেওয়া লাগতো। তারপর এখানে পার 40, এখানে যদি 1 মিলিয়ন না দিয়ে যদি আমি 1.5 মিলিয়ন গ্যালন দিতাম, এখন দেখো তার মানে হচ্ছে আসলে 40 ppm মানে হচ্ছে কি স্যার 40 খালি পেজে ppm লিখেন। এখানে লিখলে ভালো হবে না? না, মানে খালি পেজে লেখা যাবে না। আচ্ছা ঠিক আছে, দেখো তো এখানে দেখো মানে কি বলছে তোমাদের 40 ppm বলতে আসলে কি বোঝে? 40 ppm, 40 ppm মানে হচ্ছে কি পার্টস পার মিলিয়ন, ঠিক আছে? পার্টস পার মিলিয়ন, পার্টস পার মিলিয়ন মানে কি 10 টু দি পাওয়ার 6 এ পার্টিকেল করা থাকে আমার 40টা। 40টা, তাহলে একে থাকবে কয়টা? 40 বাই 10 টু দি পাওয়ার 6 না? জি স্যার। সারাদিন আমার পানি যায় কতটুক? 1 মিলিয়ন গ্যালন, কতটুক যায়? 1 মিলিয়ন না? কথাই বুঝতেছো? না স্যার এই লাইনটা বুঝি নাই স্যার। আমাকে বলছে যে তোমাদের যে একটা সেডিমেন্টেশন ট্যাঙ্ক আছে, সেডিমেন্টেশন ট্যাঙ্ক দিয়ে এমন ভাবে পানি যায় যে এই পানিটাতে যদি মানে এই পানিটাতে যদি তোমাদের হচ্ছে 10 টু দি পাওয়ার 6 এ পার্টিকেল থাকে 40টা মাত্র, ঠিক আছে? পার্টিকেল থাকে তোমাদের 40টা মাত্র পার্টিকেল থাকে, এটা বলে দিছে যে পানিগুলো এমন ভাবে যাচ্ছে যাতে এটাতে 40 ppm করে পার্টিকেল থাকে। আমি সারাদিন এখান থেকে পাস করছি কতটুকু পানি? 1 মিলিয়ন গ্যালন না? এক গেল 1.54। 1 মিলিয়ন গ্যালন তো পার করছো। হ্যাঁ জি স্যার। তো এটাই বলছে 10 টু দি পাওয়ার 6 এ পার্টিকেল থেকে 40টা যদি থাকে, মানে 10 টু দি পাওয়ার 6 এ পার্টিকেল থেকে 40টা, একে থাকে এতটা, তাহলে 1 মিলিয়ন মানে হচ্ছে কি আবার তো 10 টু দি পাওয়ার 6 এ টোটাল আসলে আমি পাস করে ফেলছি, তো এখানে পার্টিকেল করা থাকবে। তা 40টা হ্যাঁ মানে কাটাকাটি। হচ্ছে সারাদিনে এখানে যদি মাত্র আমার পার্টিকেল জমা পড়ছে কয়টা পার্টিকেল জমা পড়ছে? 40টা। 40টাই। 40টা পার্টিকেল জমা পড়ছে। মানে 40 পার্টিকেল বলতে কি বুঝাচ্ছে জানো? মানে 10 টু দি পাওয়ার 6 তে পার্টস পার মিলিয়ন তো বুঝাচ্ছে, মানে হচ্ছে কি মানে এটা 10 টু দি পাওয়ার 6 কে এটা গ্যালন না? তাহলে এখানে 10 টু দি পাওয়ার 6 কি আসবে আমার এখানে? গ্যালন। তো এখানে যদি কেটে গেল তাহলে টোটাল এখানে ময়লা জমা হবে কত গ্যালন? 40 গ্যালন। কিন্তু বলছে কি আমার 100% রিমুভাল কি করব আমি? 75%। 75% রিমুভাল করব। তাহলে আমি এখানে 0.75 দিয়ে গুণ করলাম, 0.75% গুণ করলাম। তারপর দেখো এখানে কি বলছিলাম আমি, যে এখন গ্যালনকে আমি গ্যালন, এখানে যদি আমি গ্যালনে রাখি দিই, ময়লাকে আমি গ্যালনে রাখি নাকি কেজিতে রাখি? ময়লা যে সলিড ওয়েস্টকে আমরা আমরা কিভাবে হিসাব করি? হয় পাউন্ডে হিসাব করি, না হয় কেজিতে হিসাব করি না? লিটারে হবে না স্যার? না পানি না, তো। এখানে তো সলিড জমা হইতেছে, আচ্ছা। এখানে যে ওয়েস্ট গুলো কিন্তু সলিড। তো আমরা এখানে আমি বের করছি কিসে? এগুলা গ্যালনে বের করছি। আমি জানি 1 গ্যালন ইকুয়াল তোমাদের 8.34 পাউন্ড, এটা আমি জানি। এখানে বের হয়েছে কত গ্যালন আমার? 40 গ্যালন। এটাকে আমি 8.34 দিয়ে গুণ করলাম, তাহলে কিসে আসলো সেটা? পাউন্ডে আসলো। এখন পাউন্ড পার ডে না, কারণ এটা তো আসলে 10 গ্যালন পার ডে। তাহলে এই অ্যান্সারটা কত আসে দেখো তো? অ্যান্সারটা কত আসে? 250? স্যার 250। 250 পাউন্ড পার ডে।
এখন শোনো, আমি যদি ম্যাথ ঘুরিয়ে দিতে চাই আমি স্যার কিভাবে একটা ঘুরে কোশ্চেন স্যার। দাঁড়াও বলো। স্যার আপনি যে 0.75 গুণ করছেন, এখন যে রেজাল্টটা আসছে এটা কি স্যার মানে আমার এখানে জমা হচ্ছে হ্যাঁ নিচে হ্যাঁ নিচে তলানি আকারে জমা নিচে হচ্ছে যেটা? তলানিতে মনে করো একদিনে আমার এখানে জমা হয়েছে তোমার 250 পাউন্ডের মতো হচ্ছে ময়লা এখানে জমা হয়ে গেছে, ঠিক আছে? এখানে জমা হয়েছে। আমার কথা বুঝতে পারছো? হ্যালো? জি স্যার। জি স্যার। মানে 250 মানে 75% হচ্ছে 250, তাহলে বাকি 25% কত হবে? স্যার চলে গেছে। 0.75% যেটা 250 হয়, এক কত হয়? 0.75 into 0.25 করে বের করে দেখবার কি কত হয়? মানে 75% মানে 0.75% হচ্ছে আমার 250, তাহলে এক কত আর হচ্ছে 0.25 আসলে কত? তাহলে আমি বের করতে পারবো কি কি আর ওটা হচ্ছে পরিমাণ 83। ময়লা আসলে আমি আসলে এটাকে আমি তোমার হচ্ছে সেডিমেন্ট আকারে ক্লিয়ার করতে পারি না, এটা বের করা যাবে না? আর ওটা হচ্ছে 83। জি স্যার। মানে 83 পাউন্ডের মতো ময়লা কি হয়ে গেছে আমার এখান দিয়ে বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে, মানে এটা আমি আসলে ক্যাচ করতে পারি নাই আমি সেডিমেন্টেশন ট্যাঙ্কে। ওইটার জন্য হয়তো আমার ফ্লোকুলেশন লাগবে আর কি, অন্য কিছু লাগবে। তো আমি কোশ্চেন কোথায় ঘুরে দিতে পারি? কোশ্চেন ঘুরে দেওয়া যাবে কোথায় কোথায়, আমি একটু এখানে মুছে মুছে একটু বলে দিই। ঘুরানো গেলে শুধুমাত্র সি সি পয়েন্টে আমরা ঘুরে দেই আর কি। আপনাদের নিজেদের রুলসটা কি থাকবে? রুলস একই রকম। মনে করো যে আমি যদি তোমাদের এখানে 24 দিন না বলে আমি এখানে বলে যে 12 দিন, 12 আওয়ার, সরি 12 আওয়ার, ঠিক আছে 12 আওয়ার বলে দিই। এখানে 1 মিলিয়ন গ্যালন না বলে আমি যদি তোমাকে বলে দেওয়া হচ্ছে তোমাদের মিলিয়ন গ্যালনে বলতাম না, আমি 10 টু দি পাওয়ার 5 গ্যালন বলে দিই, বা হচ্ছে তোমাদের 1.5 গ্যালন বলে দিই, সেম জিনিসই আসবে। এখন বলছে এজিউমিং 75% রিমুভাল বেসিনটা যদি না বলে আমি যদি বলি 25% হচ্ছে তোমাদের লস, মানে 25% হচ্ছে লস হয়েছে আর কি, মানে হচ্ছে আসলে 25% লস, মানে এখন আমি আসলে ভাষাটা বলতে পারতেছি না, তার মানে হচ্ছে 25% সে যদি রিমুভাল করতে না পারে, ঠিক আছে, এজিউমিং 25% উইল নট বি রিমুভ, ঠিক আছে? তখনও ম্যাথ কি থাকবে? সেম থাকবে না? 75% রিমুভ করলো ঘুরে ফিরে। হ্যাঁ এইটা তো বলতেছে, কিন্তু অনেকে কি করবে, অনেকে যে জিনিসটা ভুল করবে এখানে এখানে 2.25 ইউজ করবে। অনেকে কি করবে, তোমরা এখানে 0.25 ইউজ করবে, আসলে কি 0.25 হবে? না স্যার। কারণ আসলে 0.75 ইউজ করা লাগবে। আমি বলছি কি আর স্যার 12 আওয়ারটা স্যার কিভাবে হবে? আর 12 আসলে দেখো এখানে কি আছে, বলছে 24 ঘন্টায়, তাহলে তখন কি আসবে আমি একটু মুছে দিই। আলটিমেটলি এখানে তেমন কিছুই না, এখানে আসলে বের করছো কি যে 24 ঘন্টায় তোমার রিমুভ হইতেছে কত? 250 পাউন্ড, তাহলে একে কত, 12তে কত? ও আচ্ছা, তখন আবার 12 জন আলাদা করে বের করে নিতে হবে। আলাদা করে বের করে নিতে হবে যে আসলে 12 ঘন্টা আসলে কত রিমুভ হইতেছে। পারবে না এগুলো এরকম একটু ঘুরানো থাকলে? না। কেন? কষ্ট কঠিন, হবে স্যার। দেখি কঠিন। তোমরা আজকে ম্যাথটা করে জমা দিবা গ্রুপে, আমি দেখতে চাই। স্যার আমাদের একটু পরে আবার কোনটা ক্লাস স্যার আছে। যেটা আপনি এখন করাবেন সেটা? চেঞ্জ করাটা, হ্যাঁ না চেঞ্জ ঘুরে করাটা না, দিলে যেটা যেটা ওইটা। দুইটাই, মানে এখানে যেটা আছে এখন এখানে যেটা ঘুরিয়ে দিছি সেটা দুইটাই আমাকে জমা দিবা। স্যার ঘুরে যাওয়ারটা স্যার একটু সমস্যা আছে স্যার, বুঝিনি। বলো কি সমস্যা? স্যার 75% এর জায়গায় 25% হলে কি হবে বলছেন স্যার, ওটা বুঝিনি। আচ্ছা আমি এখানে যেটা কিছুই তেমন কিছু বলি নাই। আচ্ছা উপরেরটা স্যার কিভাবে ঠিক করবো স্যার? 1 দাঁড়া, আমি এখানে মিলিয়ন বলছি কিছু না, আমি বলছি তোমাদের এজিউমিং 75% রিমুভাল অফ দা বেসিন, মানে হচ্ছে কি বলছি, যদি আমার এখানে 75% রিমুভ হয়, ঠিক আছে, আর যদি আমি বলছি যদি এরকম না হয় 25% উইল নট বি রিমুভ, মানে বা 25% উইল পাস দা বেসিন, মানে হচ্ছে কি 25% যদি কোশ্চেনে থাকে 25% পাস দা বেসিন, তার মানে হচ্ছে কি আলটিমেটলি তো 75% আসলে এখানে 75% আসবে, মানে গুণ করা লাগবে কত দিয়ে? 0.75 দিয়ে। যদি আমি বলে দিই 25% না, যদি বলি আমি 40% উইল পাস দা বেসিন, মানে 40% তাহলে বেসিন স্যার থেকে 60% রিমুভাল হবে। 0.6 দিয়ে গুণ করা লাগবে আর কি। তো তাহলে আশা স্যার করি উপরেরটা কোনো কাজ নাই স্যার, 10 টু দি পাওয়ার 5 আচ্ছা, ওইটারও বুঝছি। কাজ আছে, ওইটারও কাজ আছে। 10 টু দি পাওয়ার 6 গ্যালনে হচ্ছে তোমার হচ্ছে এতটুক হয়, মানে পার্টস মার মিলিয়ন, তো মানে 10 টু দি পাওয়ার 6 এ এত হয়, একে কত হয়? তুমি এটা গ্যালনে না থেকে যদি আমি এটাকে অন্য এককে রাখি তখন উপরে তেমন কোনো কাজ নাই আর কি, 1.5 বসাইতে হবে আর কি।
স্যার তাহলে আমরা অ্যাসাইনমেন্টে সিটা শুধু হচ্ছে আপনার নতুন যে কোশ্চেনটা আছে সেটা দিয়ে করব, আর বাকিটা হচ্ছে যেটা আছে করেছেন সেটা করবো আর কি। আচ্ছা ঠিক স্যার আছে। উপরের কাজটা স্যার আবার যদি বলতেন, উপরেরটা বুঝি নাই স্যার, গেল না একটা। ওইটা কোনো কিছুই না, ওটা যেটা আসে ওইটা বসাই দিবা আর কি। আচ্ছা ঠিক আছে, আমাকে ফোন দিচ্ছে আর কি তোমাদের ওই পরীক্ষার জন্য, আশা করি তোমরা এটা পারবা। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে আর? জি স্যার। না স্যার। 1.5 ঘন্টা ক্লাস। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। স্যার মানিক স্যার 1 লাখ লাখ পরীক্ষা নিচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো সবাই, হ্যাঁ রাখি। না কেন না? স্যার আপনি এতক্ষণ ক্লাস নিয়েছেন, আবার বলেন ভালো থাকো। আচ্ছা ঠিক আছে। কি নওশিন কি রাইয়া গেছো? স্যার ওই আসলে স্যার স্যার, আমি আপনার স্টাডি 5:30 আমি বাজে আপনার মানিক কতবার স্যার স্মরণ করে ক্লাস দিচ্ছি নেবে স্যার, তো। আপনার 4টার সময় পরীক্ষা, আপনার স্মরণ করে দিছিলাম স্যার, আপনি স্যার বুঝেন নাই স্যার। আর স্যার 5:30 বাজে মানিক স্যারও ক্লাস নেবে স্যার, এই জন্য সব পাগল হয়েছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। জি স্যার।